তো এই মহাদেবের সম্পর্কে একটু বলি। যেহেতু মহাদেবকে আমরা ভোলেনাথ বলি, তো ওনার পুজো, ওনার আরাধনা করলে প্রত্যেকটি মানুষই আমরা আম, মানে খুব স্বল্পে উনি সন্তুষ্ট হয়ে যান বলেই উনি ভোলেনাথ, ভোলানাথ। তথাপি বিশেষ করে মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্ন যাদের, মঙ্গলের ইষ্ট দেবী হচ্ছে বগলা। কিন্তু মঙ্গলের জাতক তারা যদি হনুমানজির আরাধনা করেন, অর্থাৎ কিনা হনুমানজি সে তো মহাদেবেরই অংশ, তো তারা কিন্তু খুব স্বল্পেই মহাদেবকে প্রসন্ন করতে পারেন। তো সেই মহাদেবের প্রসঙ্গে একটা ছোট্ট উপাখ্যান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে বৈদিক যুগে ইষ্ট ছিলেন ইন্দ্র, অগ্নি, চন্দ্র, বরুণ ইত্যাদিরা। যখন বৈদিক যুগ শেষ হয়ে গেল, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আরাধনাটা শুরু হলো। এবার এই মহাদেব প্রসঙ্গে, মহাদেব কত স্বল্পে সন্তুষ্ট হন সেই প্রসঙ্গে একটা পৌরাণিক আখ্যা বলি। যে একজন ব্যাধ ছিলেন, যার নাম হচ্ছে চণ্ড, চণ্ডাল বা চণ্ড। তো এই চণ্ড একদমই নিচু জাতের, চণ্ডাল বলা হচ্ছে। তার মোটামুটি ভাবে দেব আরাধনার অধিকার ছিল না, যেহেতু তখনকার সমাজ ব্যবস্থার মধ্যে আহ, ব্রাহ্মণ বিষয়টা উম, ছিল আর কি। তো এই চণ্ড একদিন শিকার করতে বেরিয়েছে জঙ্গলে। তো সারা রাত ধরে তারা শিকার করে, এবং এদেরকে লুণ্ঠক বলা হয়, লোভী বলা হয়। কারণ এর ব্যাখ্যা হিসেবে বলা যেতে পারে যে যখন কিনা শিকারে বেরোয় কোনো ব্যাধ বা কোনো শিকারী, তাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি একটা মেরেছি, একটাই হবে না, আরেকটা মারবো, আরেকটা মারবো। তো তাদের মধ্যে কিন্তু এই শিকারের প্রবণতা থাকে। তো লুব্ধক সেদিন ঠিক করেছে, ওই ব্যাধ, যার নাম চন্ড, ও ঠিক করেছে যে ও একটা সেদিনকে শূকর মারবে আর কি। তো সে রাতের বেলায় অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে পাচ্ছে না। তো সে কি করেছে, একটা বেল গাছে চেপে বসেছে রাতের বেলায়। তো অনেক সময় হয় না, আমরা যখন খুব টেনশনে থাকি, কি করব কি করব, পাতা ছেঁড়ার একটা টেন্ডেন্সি, বা সামনে যাই থাকুক আমরা একটা কিছু ছিঁড়তে থাকি, ওরকম ভাবে সে ওই অপেক্ষা করছে। আর ওই, সে জানতো না যে ওটা বেল গাছ, একটা গাছে চেপে বসেছে, এইটুকুই সে জানতো। তো সেখানে বসে বসে সে কি করছে, ওই টেনশনে টেনশনে, একটাও পাচ্ছি না, একটাও পাচ্ছি না, শিকার পাচ্ছি না, এই টেনশনে সেই একটা একটা করে পাতা ছিঁড়ছে আর ফেলছে, পাতা ছিঁড়ছে আর ফেলছে। এরকম করতে করতে সারা রাত মোটামুটি কেটে গেছে। এই পাতা ছিঁড়ে ছিঁড়েই কেটে গেছে, কিন্তু তার কোনো শিকার জোটেনি। এবার ওই বেলপাতা যখন ছিঁড়ছিল, বেলপাতার একটা কষ হয়, সেই কষে মোটামুটি হাত হচ্ছে একদম আঠা আঠা হয়ে গেছে। তো যখন ওরা শিকারে যায়, ওদের কাছে তখন যাই হোক বিশেষ পাত্র থাকতো জলের। তো ওই হাত ধোয়ার জন্য সে কি করেছে, খানিকটা জল হাত ধোয়ার জন্য হাতে ধুয়ে নিচে ফেলে দিয়েছে। তো সে কিছুই জানতো না যে সে কি করলো, কিন্তু সে একটা কিছু কর্ম করলো। করার পরে আহ নেমে গেল। মানে বিষয়টা হচ্ছে, যে বেল গাছটার উপরে সে চড়ে চড়ে বসেছিল, তো বেল গাছের তলায় সাধারণত মহাদেবের স্থান থাকে, মহাদেবকে রাখা হয়, মহাদেবের সেখানে একটা লিঙ্গ ছিল। এবং ও সে সারা রাত ধরে ধরে সেখানে বেলপত্র আহ অর্পণ করেছে, এবং এক গন্ডুষ জলও সেখানে অর্পণ করেছে। তো সে জানতোই না যে তার ভোলানাথকে সেবা করা হয়ে গেল, অথচ সে সেই পুণ্যের অধিকারী হয়ে গেল। তো তার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছিল তার জন্য, সারা রাত তার স্বামী বাড়িতে ফেরেনি। সেও রান্না বান্না করে অপেক্ষা করছিল। শেষে সে ঘুরতে ঘুরতে জঙ্গলের কাছে কোথায় গেল তার স্বামী, গিয়ে দেখছে যে আহ উম, ও চন্দ্র তখন একটা পুকুরেতে বা নদীতে মাছ ধরছে। এই সারা রাত ধরে সে খাবার, তখন মাঘ মাস, মানে যে বর্ণনাটা করা আছে যে বা মাঘ মাসের চতুর্দশীতে, শিব শিব চতুর্দশী। মানে এখন আমাদের এমন নয় যে প্রত্যেক চতুর্দশী একদম মাঘ মাসে পড়বে, কখনো কখনো ফাল্গুন মাসেও পড়ে, এখন যেমন ফাল্গুন মাসে পড়েছে। তো সেই দিনটা ছিল শিব চতুর্দশী, মাঘ মাস। তো সারা রাত সে আসেনি বলে খাবারটা নিয়ে পরের দিন সকালবেলাতে নিয়ে গেছে যে তুমি খাবারটা খাও। তো খাবার খাওয়ার জন্য খাবারটা রেখে ওই তার স্বামী স্ত্রী অপেক্ষা করছে যে স্বামী আসবে। এর মধ্যে কোথা থেকে একটা কুকুর এসে কি করেছে, সেই খাবারটা পুরো খেয়ে চলে গেছে। এবার ব্যাধীদের সাধারণত মন মানসিকতা থাকে একটু নিষ্ঠুর প্রকৃতির, তাদের মায়া মমতা থাকে না, কারণ তাদের পশু হত্যাই থাকে প্রধান জীবিকা। কিন্তু সেই দিন ওই ব্যাধের মন মানসিকতা পরিবর্তিত হয়ে যায়, যে কোনো ভাবে হয়। এবং সে তার স্ত্রীকে বোঝাতে থাকে যে তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, ওই কুকুরটিও হয়তো ক্ষুধার্ত ছিল, ও খেয়ে গেছে, খেয়ে যাক। তো এই তার মধ্যে এই যে পরিবর্তনটা হলো,
তো এরকম সময় দেখা যায় যে উম, একটা আকাশবাণী হয়, এবং শিবলোক থেকে আহ শিবের কয়েকজন দূত সেখানে আসে, তারা ভস্ম মাখা ত্রিশূলধারী যেরকম হয়, এবং তারা বলে যে তুমি যে কর্মটি করেছো, তুমি না জেনে বুঝে করেছো, কিন্তু তুমি একটা মহান কর্ম করেছো, এবং তুমি ভোলেনাথের আহ তুমি একটা আনুকূল্য পেয়েছো, এবং তুমি চলো, তোমাকে শিবলোকে ভগবান মহাদেব তোমাকে ডেকেছেন, বা তুমি তার আশীর্বাদ ধন্য হয়েছো। তো এই যে একটা রূপকথা বা এই যে একটা পৌরাণিক গল্প, এর মাধ্যমে এইটাই বোঝানো যে ভোলেনাথ খুব স্বল্পেই সন্তুষ্ট, সে যদি আপনি না বুঝেও তার সেবা করেন, তবুও তার পুরোপুরি কৃপা আপনারা পাবেন। তো আমরা যেহেতু এখন একটা আধ্যাত্মিক ফিল্ডের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা জ্যোতিষ পড়ছি, আমরা মূলত সবাই ভোলেনাথের কম বেশি ভক্ত। তো সেই দিনটা আমরা আরাধনা করব, এটাই বলা। আমরা সকলেই তার পূজা অর্চনা যার মতন করে, যে যেটুকু ভাবে পারি, চার চার প্রহর না পারি, অন্তত সেদিন আমরা আহ মহাদেবের পূজা অর্চনা করব, এটাই বিষয়। আচ্ছা, এবার আমরা মূল পড়াশোনাটায় চলে আসি। আমাদের প্রথম দিন হয়েছিল রবির কারকতা। তো আজ আমরা পড়বো হচ্ছে চন্দ্রের কারকতা। প্রথমে কিছুটা শুনে নেবেন, যখন যখন লেখার প্রয়োজনীয়তা হবে আমি বলবো, তার আগে একটু বুঝে নিন, বুঝে নিয়ে আমরা লেখা শুরু করব। তো সূর্যের কি কি কারকতা আমরা মোটামুটি পড়েছি, বুঝেছি। আমি কারোর কাছ থেকে যে কোনো কেউ একটু বাদে, পায়েল বাদে কেউ একটু আমায় বলুক সূর্যের কয়েকটা কারকতা, দেখি কতটা পড়াশোনা করা হয়েছে। কে বলতে আগ্রহী? কে বলবে? পায়েল প্রতিদিন লেখে, লিখে নিয়ে নোট শেয়ার করে, বাকি কোনো দায়িত্ব কেউ নেয় না। সূর্যের কারো কথা আমরা আগের দিন লিখেছিলাম, আমরা কি কেউ পড়েছি? একটা দুটো কারো কথা বললেও হবে, আমরা অনেকগুলো কারো কথা লিখেছিলাম। কারোর মনে আছে? একটা দুটো মনে নেই? ম্যাম বলবো। হ্যাঁ, ম্যাম কারো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাম বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সূর্য হলো আমাদের জীবনী শক্তি। সূর্য আমাদের মানে সমস্ত রকম এনার্জির একটা এনার্জি দিতে থাকে আমাদের মানে আমি যে লেখা অনুযায়ী বলছি না, আমি নিজের মতন করে একটু একদম বলছি। একদম, নিজের মতন করেই তো বলতে হবে, নিজের মতন করে অনুভব করেই তো বলতে হবে। হ্যাঁ বলুন। এই দুটোই বলার ছিল, নাকি আপনি মিউট হয়ে গেলেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, জীবনী শক্তিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা হচ্ছে কারোর যে প্রভুত্ব করব না, আমরা যে নিয়ন্ত্রণে কারো চলবো না, আমার যে একটা নিজেকে প্রতিষ্ঠা করা, আমাদের জীবনের দিকে এগিয়ে চলা, এই যে সমস্ত কিছুটাকে সমস্ত রকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে সূর্য থেকে আমরা পাই। সূর্য আমাদের আত্মকারক, মানে নিজেকে রিপ্রেজেন্ট করে, নিজের যে একটা আত্মকারক হিসাবে তৈরি করে। মানে গুছিয়ে বলতে পারছি না ম্যাম। আচ্ছা, আত্মকারক নয়, ওটা আত্মার কারক, আত্মকারক বলে আপনি আত্মার লিখে কারক। রাখুন। হ্যাঁ, বেশ, ম্যাম আত্মার ম্যাডাম কারক। বলবো। আপনি যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সূর্য হচ্ছে জীবনী শক্তির কারক। হুম আর জন্মের যে কোনো জীবনী শক্তি আর কালপুরুষের আত্মার কারক হচ্ছে সূর্য। শৌর্য, বীর্য, গাম্ভীর্য, উম, গাম্ভীর্য, কোনো কিছুকে মানে সবার উচ্চে থাকা, সবার আগে থাকা, কোনো কিছুকে নেতৃত্ব দেওয়া, তার তারপর কোনো কিছুকে নেতৃত্ব দেওয়া। বেশ, খুব ভালো হয়েছে, চেষ্টা এই হচ্ছে। জিনিসগুলো সব আরো ভুলে যাচ্ছি ম্যাডাম বলতে হ্যাঁ, গিয়ে। ভুলে যাবো, বলতে বলতে আমরা শিখবো। আচ্ছা, আর কেউ কি না, ঠিক আছে, আমি একটু বলছি। ম্যাম হ্যাঁ হ্যাঁ, বলবো। হ্যাঁ, দুর্গাশঙ্কর মিশ্র বলবো, বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি, সূর্য তো অ্যাকচুয়ালি রাজা। হ্যাঁ। রাজার যে স্বভাব চরিত্রগুলা হয় সাধারণত আমরা ইতিহাসও পড়েছি: হুম আত্মসম্মান বোধ, নেতৃত্ব দেওয়া, এবং আহ, নিজের দ্বারা সবকিছু করা, হুম আমার কথা শুনে সমাজ চলবে, এই টাইপের অ্যাকচুয়ালি সূর্যর কারকতা। হুম হুম, একদম খুব ঠিকঠাক ঠিকঠাক বলেছেন। মানে আমরা না আহ, এইরকম ভাবে তো ব্যাপারটা হচ্ছে, এরকম ভাবে তো আমরা মুখস্থ করে করতে পারবো না। কতগুলো মুখস্থ করবো, ভুলে যাবো তো, আর একটা বলতে বলতে আরেকটা ভুলে যাবো। ব্যাপারটা হচ্ছে আমাদের যে মূল বিষয়বস্তু, আমি যেমন আগের দিন বলেছিলাম যে কয়েকটা গ্রহের কয়েকটা শেষ থাকে, যে সান কি বলছে,
চন্দ্র কি বলছে, মঙ্গল কি বলছে, ওই মূল কথাটা যদি মনে রাখা যায়, বাকি কিন্তু আমরা আমাদের মতন করে দু চারটে অ্যাড করে করে মনে রাখতে পারবো। যেমন আই কেয়ার, আই লাভ, আই এগ্রি, এই যে ধরনের কথাগুলো। আচ্ছা, কেউ কি আমরা বলতে পারবো যে রবি আমাদের শরীরের মধ্যে কোন কোন অঙ্গগুলোকে নির্দেশ করে, মনে আছে কারোর? ওই পিন্টু বাবু। আমাদের হ্যাঁ ম্যাডাম। ছেলেদের ডান চোখ, মেয়েদের বাঁ চোখ, আমাদের হৃৎপিণ্ড, আমাদের শারীরিক কম্পন, হৃদকম্পন, তারপর মস্তিষ্কের যে স্থিরতা, মস্তিষ্কের কোনো রোগ, তারপর হচ্ছে আমাদের বসন্ত, জল রিলেটেড ওই রোগ, বসন্ত, এই ধরনের রোগগুলোকে নির্দেশ করে। বাহ বাহ বাহ। তার তুলিকা পড়াশোনা করেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ। ম্যাডাম গন্ডদেশও আছে, আর কোষ বিভাজন। আচ্ছা বেশ। আচ্ছা, আর আচ্ছা, সূর্য কয়েকটি স্থান রিলেট করে, মানে আমরা বলেছিলাম কোন কোন জায়গাগুলো সূর্য থেকে নির্দেশিত হয়। বলুন তো কেউ যে কোন কোন জায়গাগুলো। কোন ম্যাডাম দিক? বলবো? বলুন। সরকারি ম্যাম সরকারি জায়গা, কোন একদম দিক, বলুন। সরকারি অফিস, বড় অট্টালিকা, এগুলো নির্দেশ করে। হ্যাঁ। আর কেউ কিছু বলবেন রবি সম্পর্কে? কারো কিছু বলার আছে? ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাম আপনি একটা পয়েন্ট বলেছিলেন যে সূর্য যদি কারো জন্মছকে খারাপ হয়ে থাকে, তাহলে তার পিতার সম্মান হানি হয়, তার আয়ু কমে যায়। দেন হচ্ছে মানে মেনলি পিতার উপর যে ক্ষতিকারক প্রভাবগুলো থাকে সেগুলো বেশি দেখা যায়, সম্মান হানি হয়। এই একটা মনে আছে। বেশ, খুব ভালো। তাহলে মোটামুটি আমরা সূর্য নিয়ে পড়াশোনা করেছি। এবার আমরা ম্যাডাম বলছি, সূর্য তো আমাদের ইস্ট আর মানে উত্তর দিক আর পশ্চিম দিককে নির্দেশ করে। পূর্ব দিকটা। পূর্ব হ্যাঁ, দিককে নির্দেশ করে। হুম। পূর্ব দিককে নির্দেশ করে, আর উত্তর উত্তর দিককে মনে হয় না, সূর্য শুধুই পূর্ব দিক, পূর্ব দিকে সূর্য উঠছে ওটাই। পূর্ব প্রত্যেকটা পূর্ব গ্রহের দিক। আলাদা আলাদা দিক আছে, হ্যাঁ। পশ্চিম দিক ম্যাম, নেই। ত্রিকোণটা মানে কি? মূল ত্রিকোণ? মূল ত্রিকোণে আসিনি আমরা, যখন আমরা আসবো তখন পড়বো। আমরা এখন শুধু কারকতায় থাকি, হ্যাঁ। মূল ত্রিকোণ, উচ্চস্থ, নিচস্থ, তার আনন্দ স্থল, প্রত্যেকটা নিয়েই ডিটেল ক্লাস হবে। আমরা এখন ওই অব্দি পৌঁছাইনি। অনেক শব্দ আমরা যখন ক্লাস করব না, অনেক অনেক নতুন নতুন শব্দ শিখবো, যে শব্দগুলো শুধুমাত্র জ্যোতিষেরই শব্দ। সেগুলো আমাদের মাথার মধ্যে ইলিবিলি কাটবে, অনেক কিছু মনে হবে আমরা কিচ্ছু পারি না, কিচ্ছু শিখিনি, এগুলো কি জিনিসপত্র, এগুলো হবে। কিন্তু আমরা ধীরে ধীরে সব শিখবো। আমরা এখন অ কথা শিখছি, সেন্টেন্স শিখছি, এসে আমরা পরে লিখবো, হ্যাঁ। একটু ধৈর্য ধরতে। ম্যাডাম একটা একটা ম্যাম। কোশ্চেন ছিল ম্যাডাম, বলছি রাজার মতো, রাজা যেমনি তার আন্ডারে সবাইকে কাজ করায়, মানে একটা রাজ্যকে সামলাতে গেলে তার আন্ডারে সবাই থাকে, তাদেরকে নিয়ম বর্তিতা শেখায়, কিন্তু রাজা নিজে তো নিয়মানুবর্তিতা পালন করে না। হ্যাঁ, তো সেইটা আমি কি বলি। সূর্যের? হ্যাঁ হ্যাঁ, দেখবেন বাড়ির কর্তা মশাই, মানে আমাদের বাড়িতে বাবাকেই ধরছি। হুম। বাবা আর মা, বড় ভাই, যদি বড় ভাই এলেবেলে না হয়ে যায়, তাহলে একটা বয়সের পরে দেখবেন বাবা শুধু অর্ডারই করছে। আর যে বড় ভাই, যে সত্যি সত্যি একটু বড় ভাইয়ের দায়িত্ব কর্তব্য পালন করে, সে শুধু ছুটছে। এই যা কারেন্টের বিলটা দিয়ে আয়, যা বাজারটা করে নিয়ে আয়, রেশনটা তুলে নিয়ে হুম, আয়, হুম, আজকে হসপিটালে যেতে হুম। হবে, যা কিছু করে বাবা শুধু অর্ডার করে যান, বড় ছেলে করে। তো সেই রকম ভাবে সূর্য নির্ধারিত মানুষজনরা, এবং শুধু বাবা বলে নয়, বা সূর্যের লগ্নের মানুষজনও নয়, যাদের মধ্যে সূর্যের প্রভাব বেশি থাকবে, তারা না শুধুমাত্র চেষ্টাই করবে নির্দেশ দিয়ে কাজ করানোর। তারা নিজে খুব একটা বেশি কিছু করবে না, তারা শুধুমাত্র অর্ডারই দেবে। তো এই উচ্চ ধরনের। পদস্থ কর্মচারী যারা। হ্যাঁ, এই ধরনের কিন্তু। ম্যাম আমি বলবো? হ্যাঁ, ম্যাম, বলবেন। যার জন্য অফিসের যে বস, সেই বস কিন্তু সূর্য দ্বারা নিয়ন্ত্রিত, মানে সূর্যের কারকত্ব তার উপর। তো বসেরও কিন্তু ক্রিয়াকলাপটা সেটাই থাকে, বস কিন্তু শুধু অর্ডার দেন। এবার বলুন পিন্টু বাবু কি বলছিলেন। বলছি, সূর্যকে রিপ্রেজেন্ট করে মেয়েদের ধরুন পুষ্টিতে দেখা গেল সপ্তম ঘরে কোনো গ্রহ নেই, ঠিক আছে? তো কারকত্ব। সেখানে রবিকে দেখে মেয়েদের যে বিবাহের পর যে স্বামী, সেটা দাদা। করা যায়। হ্যাঁ হ্যাঁ, কারকত্বে থাকুন, আপনি ভাবে চলে গেলে কেউ কিছু বুঝবে না। একটু রবি, শুধু রবি নিয়ে বলুন, কোন ভাবে আরে থাকলে কি আমি হবে। আমি ঢুকে যাচ্ছি তো ওখানে, আমি বুঝতে পারছি না। আর হচ্ছে রবি থেকে আর একটা জিনিস ইন্টিগ্রেট হয়, সেটা হচ্ছে মানে কারো পুষ্টিতে তার রবিটা দেখে মানে ভগবান সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে, কোন ঈশ্বরের যদি মানে তার উপর প্রভাব থাকে, সেটাও কিন্তু বিচার করা হয়, এবং সেটাও বিচার্য আমি পেয়েছি। আচ্ছা বেশ। তাহলে আমরা রবি নিয়ে পড়াশোনা করেছি, এগুলো খুব ভালো কিন্তু হয়েছে আছে। পড়াশোনা। আর কি কারো ম্যাম। বলার আছে রবি নিয়ে? হ্যাঁ বলছি,
বিচার করা হবে? আমি না কিছু শুনতে বলছি পেলাম না। রবি যে ঘরে থাকে সে ঘর থেকে তো লগ্নকে বিচার করা হবে। লগ্ন লগ্ন। না, হ্যালো, রবি যে ঘরে থাকে সে ঘর থেকে লগ্নের বিচার বলছি হয় না। রবি যে ঘরে থাকে সে ঘর থেকেই তো না না, সে ঘর থেকে লগ্নের রবি বিচার তো হয় না। লগ্ন। লগ্নটা আলাদা বিচার। রবি লগ্ন ছাড়াও যে কোনো ঘরে থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা রবিটা এখানেই শেষ করছি, এবার আমরা চন্দ্রে। ম্যাডাম একটা কথা বলেছি। হ্যাঁ বলুন। বলছি রবিতে যে তো গভর্নমেন্ট জব বিচার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে, খুব ভালো হয়েছে, তাহলে আমরা রবি নিয়ে মোটামুটি সব ম্যাডাম পড়াশোনা একটা করেছি। প্রশ্ন ছিল ম্যাডাম, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। প্রশ্নগুলো যা থাকবে সেগুলো আমরা কমেন্ট বক্সে আলোচনা করব, চ্যাট বক্সে লিখে দিন, না হলে গ্রুপে আলোচনা করবো, এখন কিন্তু আমরা পড়াশোনা গ্রুপে করবো, ঠিক আছে, প্রশ্নগুলো নয়। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আমরা চন্দ্রে ফিরে আসি। সূর্য আমাদের মোটামুটি বোঝা হয়েছে। আচ্ছা, চন্দ্র, দেখুন ঈশ্বরের কি সুন্দর সুচিন্তিত একটা ক্রিয়াকলাপ। যেই সূর্যকে দিয়ে যেমন আমরা সমস্ত দিনের আলোয় সূর্যের তেজকে কাজে লাগিয়ে আমরা যেরকম কর্ম করে থাকি, তেমনি সারাদিনের পরিশ্রমের পরে রাতে চাঁদের আলোর প্রয়োজনীয়তাও কিন্তু ঠিক সেই রকম। মানে সারাদিন পরিশ্রম করার পর যে বিশ্রামের প্রয়োজন হয়, কাজটাকে স্থিমিত রেখে যে শান্তির প্রয়োজন হয় মানুষের জীবনে, সেই কারণে কিন্তু যেন ঈশ্বর এই চাঁদের আলোর বা চাঁদের উদ্ভাবন করে রেখেছেন। চাঁদের আলো যখন আমরা জ্যোৎস্নাটাকে দেখি পূর্ণিমা দিন, তো মনে হয় না যেন একদম সাদা দুধের মতন একটা রং ভেসে যাচ্ছে, বা যেন সাদা চন্দন, মানে চন্দন যখন আমরা গরমকালে যদি কেউ লাগিয়ে থাকেন দেখবেন, চন্দন বাটা লাগালে যেন একটা শীতল প্রলেপ, মানে অনুভূতি হয়, একটা শান্তি ফিল হয়। তো যখন চাঁদেরও আলো এরকম ভাবে আমাদের সঙ্গে কানেক্ট করে, চাঁদ যেমন মনের কারক, এবং চাঁদের আলো যখন আমাদের সঙ্গে কানেক্ট করে তখন কিন্তু মানসিক ভাবে এরকম একটা শান্তি আমরা অনুভব করি। তাই চাঁদ, তরল দুধ এবং চন্দন, এই দুটোরই কারক হচ্ছে চন্দ্র। তো সূর্যের পরেই আমাদের এই জ্যোতিষ জগতে, এই ফলিত জ্যোতিষে কিন্তু চন্দ্রের হচ্ছে জায়গা। মানে চাঁদ যদি সূর্য যদি পিতা হয়, তাহলে চন্দ্র হচ্ছে মাতা। সূর্য যদি আহ বীজ হয়, চন্দ্র হচ্ছে ক্ষেত বা যেখানে ধারণ করা হয়। সূর্য যদি ব্রহ্ম হয়, চন্দ্র হচ্ছে মাতা। সূর্য যদি পুরুষ হয়, নারী হচ্ছে চন্দ্র। তো এই সূর্যের পরেই কিন্তু চন্দ্রের স্থান। আর চন্দ্র, মানে রবিকে যেমন আমরা চন্দ্রের আত্মার সঙ্গে সংযোগ করি, যে রবি হচ্ছে আত্মার কারক, তেমনি চন্দ্র হচ্ছে কিন্তু মনের কারক। সূর্যের মানে সূর্যের আলোয় যখন চন্দ্র আলোকিত হয়, তখন আমরা অনেক সময় আহ, কখনো কখনো যদি ফলো করেন যে গরমকালের বিকেলের দিকে সূর্য ডুবছে এবং চাঁদ উঠছে, এরকম একটা পরিস্থিতি হয় সন্ধ্যার আগে আগে। তো ফট করে হঠাৎ করে চাঁদকে দেখে মনে হয় যেন ওটা চাঁদ নয়, ওটা সূর্য ডুবে যাচ্ছে, এরকম ভুলভ্রান্তিটা হয়। কিন্তু সেটা যেমন সত্যি নয় যে চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হলেও চন্দ্র যেমন সূর্য নয়, তেমনি আমাদের আত্মার সংস্পর্শে যখন মন আসে, তখন মনকেও কিন্তু আমাদের আত্মা হিসেবে ভ্রম হয়। যে এইটা মন চাইছে, আমরা যেমন বলি না যে আমাদের আত্মা চাইছে, আত্মাকে সান্ত্বনা দাও, আমাদের মন যেটা চাইছে আর আত্মা যেটা চাইছে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। কিন্তু মনের সঙ্গে মন যখন আত্মার আলোয় আলোকিত হয়, আমরা এই মনকেও কিন্তু আত্মা ভেবে ভুল করে থাকি। কিন্তু যেমন ভাবে, মানে যদি চন্দ্র না থাকে, পৃথিবীর যেমন সূর্যের চারিদিকে ঘুরতে কোনো রকম অসুবিধা হবে না, তেমনি যদি মনও না থাকে, তাহলেও কিন্তু আত্মার শরীরকে পরিচালনা করতে কোনো রকমই অসুবিধা হবে না। মন এবং আত্মা কিন্তু দুটো আলাদা বিষয়। এবং এই মনেরই কারক, মানে মন নির্ধারিত হচ্ছে, নির্দেশিত হচ্ছে কিন্তু চন্দ্রের দ্বারা। এবার আম, যেটা হচ্ছে যে ম্যাডাম চন্দ্রের বুঝতে পারলাম না। মন ম্যাডাম এবং বুঝতে পারলাম আত্মা, না। মন এবং আত্মা এই দুটো আলাদা বিষয়বস্তু। কিন্তু এই দুটোকে আমরা এক ভেবে ভুল করে ফেলি। মনে হয় যেন আত্মা বলছে, যেটা আমাদেরকে মন, মানে মন হচ্ছে আত্মার একটা স্থূল অংশ। মানে আমার মনে হচ্ছে যে আজ আমি আহ এ যে কোনো একটা ডিজায়ার, যেটা আমরা চাই যে এটা আমাদের হওয়া উচিত। তো আমাদের অনেক সময় আমরা বলি না যে আত্মাকে শান্তি দাও, আত্মা যেটা চাইছে সেটা করাও। কিন্তু এই আত্মা এবং মন, মানে মনটা আত্মার সঙ্গে যখন কানেক্টেড থাকে, তখন আমরা মনকে আত্মা ভেবেই ভুল করে ফেলি। কিন্তু মন এবং আত্মা এই দুটো কিন্তু আলাদা বিষয়বস্তু।
দুটোকে একই রকম মনে হলেও ম্যাডাম, এটা কি আত্মাটা, আত্মাটা কি নিজের মানে নিজের অস্তিত্বটা কি মন দিয়ে মানে বোঝায়? মানে আত্মার যে কাজটা বা আত্মা, সে কি মন দিয়ে বোঝায়? না, মানে আত্মা, ইচ্ছাগুলো? দেখুন, আত্মা হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়বস্তু। এই আত্মা যখন আমাদের এই ব্রহ্মাণ্ডকে ছাপিয়ে আমাদের যখন মায়ার জগতে আসে, এই মায়ার যে কার্যকারিতা থাকে না, যেটা মায়া, আমরা যেটা মায়া বলি, এই মায়া কিন্তু এই আত্মার উপর ভর করে একটা স্থূল থেকে একটা সূক্ষ্ম থেকে একটা স্থূল রূপ ধারণ করে। এই স্থূল রূপটাই আমাদের মন। মন বলছে আমি মাংস খাবো, মন বলছে আমি পাহাড়ে যাব, মন বলছে আমি এখন একটু ডিস্কোতে গিয়ে নাচ করব। এগুলো কিন্তু আত্মার চাহিদা নয়, আত্মা কিন্তু একদম নির্বিকার। কিন্তু যখনই আত্মার আলোয় আলোকিত হয় আমাদের মন, তখন আমরা এই মনকে আমরা ভ্রম, মানে ভ্রম করে ফেলি আত্মা হিসাবে। তো আত্মা, মানে মায়াটা হচ্ছে কি, মায়াটা মন? মায়াটার প্রভাবে প্রভাবিত হচ্ছে মন। আত্মার উপর যখন মায়া প্রভাব পড়ে, তখন যে অনুভূতির সৃষ্টি হয় সেটা হচ্ছে মন। আর এই মনের কারক হচ্ছে চন্দ্র। আর আত্মার কারক গ্রহ কিন্তু রবি। এই দুটো কিন্তু বুঝতে হবে, আত্মা এবং মন তারা কিন্তু এক নয়। কিন্তু এক বলেই কিন্তু আমাদের মনে হয় বা আমাদের ভ্রম তৈরি হয়। বুঝাতে পারলাম? হ্যাঁ আচ্ছা। ম্যাডাম। চন্দ্র কি করে? চন্দ্র মায়া মানে মায়ের মতন করে প্রকৃতিকে কিন্তু রক্ষা করে। তো সেই জন্য যে স্নেহের কারক, আর যত রকম স্নেহ আছে আমাদের মধ্যে, এই ভ্রাতৃ স্নেহ, পুত্র স্নেহ, মাতৃ স্নেহ, এই স্নেহের কারক কিন্তু চন্দ্র। এবং চন্দ্রকে সেই জন্য কিন্তু মাও বলা হয়েছে, কারণ মায়ের মতন করে চন্দ্র কিন্তু এই প্রকৃতিকে রক্ষা করছে। এবার আসছি, চন্দ্রের দুই রকম আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। একটা হচ্ছে পূর্ণিমার সময় যে চন্দ্রের আলোটা আসে, সেটা হচ্ছে পূর্ণচন্দ্র, পূর্ণ চন্দ্রের আলো। আর অমাবস্যার সময় যেটা, সেই সময়টা কি হয়, ছায়াগ্রস্ত ভাবে থাকে। এই যে দুটো সময়, পূর্ণিমা এবং অমাবস্যা, এই পূর্ণিমা এবং অমাবস্যার সময় যে দুটো শক্তি, এই সময় কিন্তু ভিন্ন ভিন্ন শক্তির আহ মানে কি বলবো, ওটা উদ্রেক হয়। মানে পূর্ণিমার সময় যে শক্তিটা, সেই পূর্ণিমার সময় কিন্তু সমস্ত রকম দৈবিক শক্তি বা প্রেমের শক্তি বা শুভ শক্তির উদ্ভাবন হয়। আর ঠিক উল্টো সময় মানে অমাবস্যার সময় যা কিছু অশরীরী, যা কিছু দানবীয়, যা কিছু ভৌতিক শক্তি, তাদের কিন্তু শক্তি বৃদ্ধি হয়। এবং এই যে দুই রকম শক্তি, এই দুই রকম শক্তির জন্য আমাদের দেশে কিন্তু দুই রকম আলাদা আলাদা যাগযজ্ঞের নিয়ম আছে। এবার যেমন আমরা দেব দেবী শক্তি বা দেব শক্তির আরাধনা করি, সেই রকম ভাবে কিন্তু কিছু শ্রেণীর মানুষ তারা কিন্তু ওই দানবীয় শক্তি বা ওই অশরীরী শক্তিরও আরাধনা করেন। তাতে অবশ্যই কোনো রকম শুভ ফল আমরা পাই না। কিন্তু আপনারা ওই যে শুনবেন যে বিভিন্ন রকম তান্ত্রিক তাদের বিভিন্ন রকম কার্যকলাপ, যে ক্ষতি করে দেওয়া, তারপরে বিদ্বেষণ ইত্যাদি উচ্চাটন, অনেক রকম নাম আপনারা শুনবেন। সেই সমস্ত কার্যকলাপের জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেটা কখনো কোনো শুভ শক্তি নয়। আর এর মাধ্যমেই তারা কি করে, এই যে অন্যের ক্ষতি করা, মানে আমি যদি আমার শত্রুকে বশ করতে চাই বা তার তার যদি কোনো রকম ক্ষতি করতে চাই, তাহলে আমার আনন্দ, এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য সেই ধরনের মানুষজন কিন্তু এই রকম, এই যে অমাবস্যার যে শক্তি, সেই শক্তিটাকে কিন্তু কাজে লাগায়। এই গেল মোটামুটি চন্দ্রের বেসিক নলেজ। এবার আমরা চন্দ্রের কারকত্ব গুলো বুঝবো, যে চন্দ্র আমাদের জীবনের, আমাদের মন, আমাদের শরীর এবং আমাদের সামাজিক পরিবেশ বা আমাদের বাহ্য পরিবেশের মধ্যে চন্দ্র কোন কোন জিনিসগুলোকে রিলেট করছে। এইখান থেকে আপনারা নতুন করে আবার লিখে নিতে পারেন, বা আপনাদের যে নোটস গুলো আছে সেখানের সঙ্গে মোটামুটি আর একটু অ্যাড করে নিতে পারেন। যেমন আমাদের মনের মধ্যে চন্দ্র কোনগুলো রিলেট করছে, আমাদের মনে যে, মনের মধ্যে অনেক রকম, মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, কিন্তু মনের মধ্যে অনেক রকম বিভিন্ন অনুভূতির সৃষ্টি হয়। সেই সৃষ্টির অনুভূতি, যত রকম আবেগ তৈরি হয় মনের মধ্যে, যত রকম আবেগ তৈরি হয়, সেই আবেগের কারক গ্রহ কিন্তু চন্দ্র। এছাড়াও যত রকম স্পর্শ, গন্ধ, মানে ইন্দ্রিয় গ্রাহ্য যা যা অনুভূতি আছে, সেই ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির, আবেগের অনুভূতির, এই সমস্ত কিছুরই কারক কিন্তু চন্দ্রের কারক। তাছাড়াও কল্পনা প্রবণতা, মানে আমরা যে কল্পনা করি মনে মনে, সেই কল্পনা করার কল্পনাটাও কিন্তু চন্দ্রেরই কারকত্ব। এছাড়াও ঘুম, স্বপ্ন এবং এই যে দিবা স্বপ্ন বলি, মানে রাতের মধ্যে ঘুমিয়ে যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন এবং দিবা স্বপ্ন, এই দুটোরই কারক কিন্তু চন্দ্র। তাছাড়াও যেটাকে বলা হয় ঈর্ষা বা পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখে যে
আহ, নিজের মধ্যে খারাপ ফিল, সেই যে আহ, ঈর্ষা, সেই ঈর্ষাও কিন্তু চন্দ্রই তার কারকত্ব। এবার সেই এই যে বিভিন্ন রকমের মানসিক অবস্থা আমাদের তৈরি হচ্ছে, তা সব সময় কি চন্দ্র সেই একই রকম ফল দেবে? সেটা নিশ্চয়ই নয়। কখন ফল দেবে এবং কিভাবে ফল দেবে সেগুলো আমরা যখন লগ্ন সাপেক্ষে বিচার করব, এবং কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের কানেকশনের সাথে এই ধরনের ফল হয়, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে তখন বুঝবো। এখন মূলত এই যত রকমের শব্দ আমরা পেলাম, এই প্রত্যেকটি শব্দেরই মানসিক ভাবে কারকত্ব হচ্ছে চন্দ্র। বোঝা বোঝা গেল? আচ্ছা, এরপর, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, এরপর মনের পরে আমরা চলে যাচ্ছি শরীরে। শরীরের মধ্যে চন্দ্র কি কি নির্দেশ করছে? একটা হচ্ছে সঞ্চিত জীবনী শক্তি। আমরা আগেই দেখেছি যে আমাদের মধ্যে যে জীবনী শক্তিটাকে সঞ্চয় করে রেখেছে, সেই জীবনী শক্তি সঞ্চয় করে রেখেছেই হচ্ছে চন্দ্র। তাছাড়া আমাদের শরীরের যে পুষ্টি, যে পুষ্টিটা আমরা খাদ্য গ্রহণ করি, যে খাদ্য গ্রহণ করার পরে যে পুষ্টিটা আমরা পাই, সেই পুষ্টিরও কারক কিন্তু চন্দ্র। তাছাড়াও আম, আহ, দেহের পাকস্থলী, স্টমাক, এই স্টমাকেরও কিন্তু কারক গ্রহ চন্দ্র। তারপরে আহ শরীরের, বিশেষ করে স্ত্রীদের মুখ এবং শরীরের মধ্যে যে লাবণ্য এবং যে কোমনীয়তা, মানে যে নরম বা সফটনেস, এইটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে চন্দ্র। আর স্ত্রীদের স্তন, এরও কারক গ্রহ কিন্তু চন্দ্র। তারপরে হচ্ছে মেয়েদের যে শারীরবৃত্তীয় ঋতুস্রাবটি হয়, সেইটিরও কারক গ্রহ কিন্তু চন্দ্র। 27টি নক্ষত্রের জন্য আমাদের 27 দিন পর পর ঋতুস্রাব হওয়ার কিন্তু নিয়ম। এবার প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি নারী শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গঠনের পার্থক্যের জন্য তার দিন আগে পিছে হতে পারে, কিন্তু মূলত এই 27টি নক্ষত্র যেটা চন্দ্রের অধীনে পড়ে, সেই চন্দ্রের কারণেই কিন্তু মেয়েদের এই শারীরবৃত্তীয় যে আহ নিয়মটা, সেটা কিন্তু তৈরি হয়। এই গেল আমাদের শরীরের মধ্যে চন্দ্রের কারকত্ব। এছাড়াও বাহ্য জগৎ, অর্থাৎ আমাদের সামাজিক বা আমাদের চারিপাশে যে যে সমস্ত জিনিসপত্র আছে, তার মধ্যে কোন কোন গুলো হচ্ছে চন্দ্র নির্দেশ করবে। মূলত চন্দ্র থেকে আমরা একদম, মানে চোখ বন্ধ করে যেটা মনে রাখবো, সেটা হচ্ছে মন, সেটা হচ্ছে মা, সেটা হচ্ছে মানসিক শান্তি। আর সবকটাও যদি ভুলে যাই, তাহলে এই তিনটে কখনোই ভুলবো না। সেটা হচ্ছে মায়ের কারক, মনের কারক এবং মানসিক শান্তির কারক। তাছাড়াও যে জন্মভূমিতে আমরা, মানে যেখানে আমরা জন্মগ্রহণ করছি, সেই জন্মভূমির কারক গ্রহ হচ্ছে চন্দ্র। জলজ জায়গা, নদী হতে পারে, কোনো পুকুরও হতে পারে, সেই জলজ জায়গার কারক গ্রহ কিন্তু চন্দ্র। জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী, তারও কারক গ্রহ কিন্তু চন্দ্র। হুম, ম্যাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। এই যে কারক গ্রহ বলছেন না ম্যাম, হুম, কারক গ্রহ যেটা, সেটা মানে হচ্ছে চন্দ্রের প্রভাব, তাই হ্যাঁ, তো? মানে কারক বলতে আমরা কারকত্বটা আগের দিন লিখেছিলাম যে কারকত্ব কাকে বলা হয়। যখন কোনো গ্রহ কোনো নির্দিষ্ট বস্তু বা কোনো নির্দিষ্ট শক্তিকে নির্দেশ করছে, তখনই হচ্ছে সেই বস্তুটা সেই গ্রহের কারকত্বের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি যেটা বললেন যে এই বস্তুটা এই গ্রহের দ্বারা প্রভাবিত। হুম, এই এই যে জল বললাম, জলটা কিন্তু পুরোপুরি চন্দ্রের দ্বারা প্রভাবিত, মানে চন্দ্রেরই পদার্থ বলতে পারি, মানে সোজা কথায় বলতে গেলে এই পদার্থটি চন্দ্রের। বোঝা গেল? ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তাহলে জল বললাম, আহ জলজ জায়গা বললাম, জলজ উদ্ভিদ বললাম এবং জলজ প্রাণী। এছাড়াও দুধ এবং দুগ্ধ জাতীয় যা কিছু খাবার, দুধের কারক গ্রহ চন্দ্র, এবং দুধ থেকে উৎপন্ন হয় যা যা খাবার, সেগুলোও কিন্তু চন্দ্র। এবং আমরা যখন যখন কোনো খাদ্য গ্রহণ করি, নিজেরা খাই বা কখনো কাউকে খাওয়াই, এই খাওয়া সম্পর্কিত যে ঘটনাটা, নিজে খাওয়া বা অন্যকে খাওয়ানো, এটাও কিন্তু চন্দ্রের কারকত্বের মধ্যেই পড়ছে। হলো এগুলো কমপ্লিট? ম্যাম, চন্দ্র রিলেটেড একটু শুক্লপক্ষ কৃষ্ণপক্ষটা যদি একটু বুঝিয়ে দেন, খুব কনফিউজিং ওটা। মানে কোন সময়টা, মানে যখন থেকে চাঁদ আকাশে একটা আসছে। খুব সোজা সোজা, আমাদের তো ওটা মোটামুটি লেখানো আছে। তিথিটা যদি মনেও রাখতে না পারেন,
তাহলে মনে করবেন শুক্লপক্ষের সময় চন্দ্র হচ্ছে শুভ, আর যখন কৃষ্ণপক্ষ থাকবে তখন হচ্ছে চন্দ্র অশুভ। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। না, ওই যে চারটা মানে যখন আসছে, মানে যখন পূর্ণিমা থেকে অমাবস্যা, এই 14টা দিন কি শুভ। মানে পূর্ণিমা থেকে অমাবস্যা এটা হচ্ছে কৃষ্ণপক্ষ, তাই তো? হ্যাঁ, এই কৃষ্ণপক্ষের সময় ও যখনই চন্দ্র পূর্ণিমার দিন সে পূর্ণ হয়ে গেল, তার পরের হ্যাঁ। দিন থেকে তার ক্ষয় শুরু হয়ে গেল, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেল, তাই তো? এটার একটা চন্দ্রের অভিশাপ আছে, আপনারা জানেন যে চন্দ্র হচ্ছে দুটো অভিশাপ, তার মানে এর পৌরাণিক কাহিনী হচ্ছে, একটা হচ্ছে চন্দ্র বলে দিয়েছিল যে রাহুর ওই আহ আহ, গলা কাটার বিষয়টা, তো সেই কারণে হচ্ছে রাহু ওকে খেয়ে নেয়, 15 দিন ধরে খায়। আর তারপরে ওই যেহেতু গলা কাটা, তো 15 দিন পর সেখান থেকে গলা থেকে আবার বেরিয়ে যায়। আর একটা কাহিনী আছে যে আম, আহ, চন্দ্রের অভিশাপ ছিল তার ওর স্ত্রীদের, মানে এটা একটা পৌরাণিক ব্যাখ্যা যে 15 দিন ধরে ধরে চন্দ্র ক্ষয়প্রাপ্ত হবে, এবং 15 দিন অন্তর অন্তর চন্দ্রের হচ্ছে আবার রিগ্রোথটা হবে। তো যখন পূর্ণিমা হচ্ছে ম্যাডাম পূর্ণিমার পরে, পরে পূর্ণিমার পূর্ণিমার পরে পরের থেকে চন্দ্রের ক্ষয় শুরু হলো। হুম। ক্ষয় মানে সেটা হচ্ছে মানে কি কৃষ্ণপক্ষ হ্যাঁ, তখন হচ্ছে ওর প্রভাবটা কমে যায়, তারপরেও আবার কমে যায়, ধীরে 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 গ্রোথটা তৈরি করে। মানে শুক্লপক্ষে প্রভাবটা বেড়ে যায়। হ্যাঁ, শুক্রপক্ষে শুভ, চন্দ্র শুভ, এবং শুভ, কৃষ্ণপক্ষে শুভ, হচ্ছে চন্দ্র অশুভ। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, চন্দ্র থেকে আমরা কি কি রোগ দেখব সেইগুলো একটু জেনে নিই। সর্দি, কাশি, ঠান্ডার প্রভাব, যে কোনো রকম যে শ্লেষ্মা জাতীয় রোগ হয়, সেই রোগগুলোর কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এছাড়াও হাঁপানি, ব্রঙ্কাইটিস, হতাশা, মানসিক রোগ, এই সব কটারই কারক গ্রহ চন্দ্র। তার মধ্যে হিস্টিরিয়া রোগ, পার্সোনালিটি ডিসঅর্ডার, যে যে কোনো রকম মানসিক রোগ, যে রোগের যে আলাদা আলাদা বিভাগ হয়, সেই সবকটাই কিন্তু রিলেট করে চন্দ্রের সঙ্গে। এছাড়াও যদি আমরা খাদ্য দ্রব্যের মধ্যে যাই, তো দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো খাবার, তাছাড়া শসা, কমলা লেবু, পেয়ারা, ঘি, আম, সাদা যে কোনো সাদা দ্রব্য, তাছাড়া মানে মুক্তো ইত্যাদিও কিন্তু চন্দ্রের কারকত্বের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে মঙ্গলের কারকত্ব। মঙ্গল আমরা জানি যে আমাদের কালপুরুষের দুটো ঘর, একটা হচ্ছে মেষ এবং একটা হচ্ছে বৃশ্চিক। এই মেষ এবং বৃশ্চিকের কারকত্ব অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। হুম। তো এবার এই মঙ্গল সম্পর্কে আমরা জানি। অহং, মঙ্গলের মূল মন্ত্রই হচ্ছে অহং। শৌর্য, বীর্য, বীরত্ব, যা কিছু আমরা বিশেষণ ব্যবহার করি, এই সবই কিন্তু অহংয়ের রূপান্তর। অর্থাৎ মঙ্গল বলে শুধুমাত্র আমি একা থাকবো। মঙ্গলের মধ্যে এই অহংবোধটা আছে। দেখুন, আত্মসম্মান আর আত্ম অহংকার এই দুটো জিনিস কিন্তু আলাদা। আত্মসম্মানটা কিন্তু দেয় হচ্ছে রবি, কিন্তু আত্ম অহংকার দেয় কিন্তু হচ্ছে মঙ্গল। আমি পারবো, এটা হচ্ছে আত্মবিশ্বাস, কিন্তু আমিই পারবো, আমি ছাড়া আর কারোর দ্বারা হবে না, আমিই গিয়ে করে আসবো। আপনারা দেখবেন আমাদের আমাদের চারিপাশের এই মানে মানুষজনগুলো যে আমরা আছি না, তাদেরকে যদি আমরা একটু ভালোভাবে ফলো করি, তাহলে এই গুণগুলো কিন্তু আমরা প্রত্যেকের মধ্যেই দেখবো। কিছু মানুষের মধ্যে এই প্রত্যেকটা জিনিসই প্রকট ভাবে একদম ফুটে ওঠে, আবার কিছু মানুষের মধ্যে এই গুণগুলো প্রচ্ছন্ন থাকে, কিন্তু বিভিন্ন সময় সেগুলো প্রকট হয়। তো যে মানুষগুলোর মধ্যে মঙ্গলের প্রভাব থাকে, তাদের মধ্যে এই আমিত্ব, মানে আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আমি ছাড়া কারোর দ্বারা কিছু হবে না, আমি আছি তো, আর এই আমিত্ব জিনিসটা যাদের মধ্যে থাকে, তাদের মধ্যেই কিন্তু মঙ্গলের প্রভাব থাকে। এবং আমিত্ব জিনিসটা কিন্তু খুব একটা শোভনীয় বা খুব ভালো জিনিস না, এটাকে বলা যায় মানে ত্যাগ করারই একটা বিষয়বস্তু। কিন্তু এই অহংবোধটা দেয় হচ্ছে মঙ্গল। এবার রবি চন্দ্রের পরে হচ্ছে মঙ্গলের স্থান। তো আমরা আগে জেনেছি যে রবি হচ্ছে কর্তা, চন্দ্র হচ্ছে গৃহিণী, আর সেইখানে মঙ্গলকে বলা হচ্ছে রক্ষী, যে হচ্ছে পাহারা দেয়। তো আমরা এটাও জেনেছি যে রবি হচ্ছে রাজা, আর রানী হচ্ছে চন্দ্র, মঙ্গল হচ্ছে সেনাপতি। তো মঙ্গলের প্রধান কাজ হচ্ছে আমাদের এই যে শরীর, আমরা একটু আগেই জানলাম
যে চন্দ্র হচ্ছে জীবনী শক্তিটাকে সে সঞ্চয় করে রাখে আমাদের ভেতরে, যে পুষ্টির কারক চন্দ্র। আমরা একটা যে খাবার গ্রহণ করলাম এবং তার থেকে যে আমরা একটা পুষ্টি পেলাম, সেই পুষ্টিটাকে আমাদের শরীরের মধ্যে সঞ্চয় করে রাখে কিন্তু চন্দ্র। কিন্তু এই যে পুষ্টি, সেই সঞ্চয়কৃত পুষ্টিটাকে একদম নিরাপত্তা দিয়ে অক্ষুণ্ণ রাখে সে হচ্ছে কিন্তু মঙ্গল। মঙ্গল কি করে, আমাদের শরীরের ভিতরে যা কিছু ক্ষতিকারক জিনিস আছে, যেগুলো আমাদের শরীরকে নষ্ট করছে, যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করছে, এই ধরনের জিনিসপত্রকে আমাদের শরীর থেকে বার করে দেওয়া হচ্ছে মঙ্গলের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে বাইরে যা কিছু শত্রু আছে, মানে ব্যাকটেরিয়া ভাইরাস, যে কথাগুলো যেগুলোকে দিয়ে আমাদের শরীরের ক্ষতি হতে পারে, এই রকম জিনিসপত্রের ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু মঙ্গল আমাদের রক্ষা করে। তাহলে মঙ্গল, যদি আমাদের এই শরীরটাকে ধরি, ওই রাজা রানীর একটা একটা সাম্রাজ্য যদি ধরি, তাহলে এই সাম্রাজ্যেতে মঙ্গল সবসময় কিন্তু একদম সতর্ক হয়ে মানে প্রহরীর মতন কিন্তু আমাদের পাহারা দিচ্ছে। সেটা কিভাবে, মঙ্গলের সতর্ক দৃষ্টি আমাদের সারা শরীরে সব সময় কিন্তু বিচরণ করছে, কিভাবে, রক্ত হয়ে। রক্তের কারক কিন্তু মঙ্গল। এই রক্ত যেহেতু আমাদের মাথা থেকে পা পর্যন্ত হুম ছুটে চলেছে, তো সেই রক্তের প্রবাহের মাধ্যমে কিন্তু মঙ্গল আমাদের পাহারা দিয়ে চলেছে। আচ্ছা, এই হ্যাঁ বলুন। এই বলবো, পড়ার সময় শিল্পা একটু বলছি। আপনাদের প্রশ্নগুলো প্লিজ মনে রাখুন, একদম ফ্লো নষ্ট হয়ে যায়। যার যেটা লেখার আছে আপনারা নিজেদের খাতায় লিখে রাখুন। আমাদের গ্রুপ আছে, আমরা আলোচনা করব। আমরা আগে একটু আচ্ছা ম্যাম। প্রশ্ন করে নিই, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। এবার এই মঙ্গলকে বলা হয় উগ্র এবং মানে প্রচন্ড ক্ষমতা সম্পন্ন, মানে শক্তি হস্ত বলা হয়। আর এই মঙ্গলের কিন্তু বলা হয় যে প্রাচীন যুগে রোমানরা কিন্তু মঙ্গলের আরাধনা করত। আর মঙ্গল হচ্ছে কুমার, অর্থাৎ যার বিয়ে হয়নি বা যে মহিলার সাথে সঙ্গম কখনো করেনি। সে কেন কুমার? কারণ মহিলার সঙ্গে যখনই কোনো পুরুষের রতিক্রিয়া হয়, তখন একটা মানে শক্তি হ্রাস হয়। তো এই যে শক্তির হ্রাস হতে পারে, শক্তি কমে যেতে পারে, এই ভয়ে কিন্তু মঙ্গল কখনোই কোনো মহিলার সঙ্গ করেনি বা করে না। তাই বলে এই ভাববেন না যে মঙ্গলের জাতক জাতিকা কখনো মহিলা সঙ্গ করবে না, এটা মঙ্গলের কারকত্ব বলছি। তো সেই কারণে মঙ্গলকে কিন্তু কুমার বলা হয়। আচ্ছা, এবার আসি যে মঙ্গল সূর্য থেকে প্রায় 14,10,00,000 মাইল দূরে, এবং পৃথিবী থেকে আরো বড় বৃত্ত নিয়ে কিন্তু মঙ্গল সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। তো মঙ্গলের সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 687 দিন। আর মঙ্গল নিজের চারপাশে একবার ঘুরে হচ্ছে 24 ঘন্টা 33 মিনিট 23 সেকেন্ড। এই দুটো একটু লিখে নিন। ম্যাডাম আর একবার বলুন। মঙ্গল নিজের অক্ষের চারিপাশে এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা 33 মিনিট 27 সেকেন্ড, সরি, 24 ঘন্টা 37 মিনিট 23 সেকেন্ড। আর সূর্যের চারিপাশে মঙ্গল ঘুরতে সময় নেয় 687 দিন। ম্যাম, মঙ্গল তার নিজের অক্ষের চারিপাশে ঘুরতে কত সময় নেয়? 24 ঘন্টা 37 মিনিট 23 সেকেন্ড। মানে যেমন পৃথিবী এক পাক ঘোরে 24 ঘন্টায়, ওই রকম। ম্যাডাম সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় 687 দিন। এবার মঙ্গলকে বলা হয় অত্যন্ত উত্তপ্ত একটা গ্রহ। মঙ্গল এত উত্তপ্ত, যার জন্য মানে বলা হয় যে মঙ্গলের মাটি লাল, এবং সেই কারণে আমরা কিন্তু মঙ্গলকে ঠিক লাল গ্রহ হিসাবেও দেখে থাকি। এবার মঙ্গলের যে কারকত্ব, সেই কারকত্বগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। মঙ্গল সাহসের কারক। পৃথিবীতে যত মানে যেখানে যেখানে যত রকম সাহস দেখানো হয়, যেখানে যেখানে যত রকম সাহসের মানে কার্য সম্পন্ন হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু মঙ্গল অ্যাক্টিভ থাকে। মঙ্গল ভয় কি জিনিস জানে না। মঙ্গলের জাতক জাতিকাদের মধ্যে সেই কারণেই প্রচন্ড সাহসের একটা
আহ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরা হঠাৎ 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 করে হচ্ছে সিদ্ধান্ত নেয়, এবং আহ বিশ্রাম এদের কিন্তু একদম নাপছন্দ। মানে এরা হচ্ছে সব সময় কর্মব্যস্ত মানুষ, এবং সেই কর্মের কিন্তু কোনো ছিরিবিদ্দি থাকে না। মানে ধত্তাক্তা মারপেটেকের যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে মঙ্গলের মানুষের। এদের কাজের সঙ্গে বিবেচনার কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। মানে আগে কাজ কাজ করে নিয়ে বিবেচনা করব যে কি করলাম, সেটা ভুল হলো ঠিক হলো সেগুলো এরা কখনোই ভেবেচিন্তে কিন্তু পদক্ষেপ নেয় না। আগে কাজ করে করে নিয়ে ভাবে। এবং এদের কাজের মধ্যে কিন্তু সুনিপুণতা, মানে যে সূক্ষ্ম কাজ, যে একটা সুন্দর করে ছবি আঁকা বা একটা সুন্দর করে পেরেক করা বা একটা হাতের কাজ সুন্দর করে করলাম, এগুলো কিন্তু মঙ্গলের মানুষ করতে পারে না। তারা কি করে, মানে যত ফাস্ট মানে 5 মিনিটের মধ্যে আমি একটা কাজ কমপ্লিট করে নিয়ে আসবো। এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু মঙ্গলের কারুকত্বের মধ্যে পারে। তাছাড়া কি হচ্ছে, মঙ্গলের মধ্যে যেহেতু বললাম যে এদের মধ্যে একটা অহংবোধ, আমি শ্রেষ্ঠ, এই যে টেন্ডেন্সিটা থাকে, ফলে অন্যের যে একটা মতবাদ থাকে, সেই মতবাদের উপর কিন্তু এদের বিন্দু মাত্র কোনো স্নেহ থাকে না, মানে শ্রদ্ধা থাকে না। এরা হচ্ছে কি করে, নিজে যেটা ভালো মনে করে সেইটাই কিন্তু ভালো এদের কাছে। এদের মানে কোন রকম যে অন্যের একটা মতবাদ গ্রহণ করব, যে অন্যেরা যেটা বলছে সেটা যে আমি শুনবো, সেই টেন্ডেন্সিটা এদের মধ্যে থাকে না। আমি যেটা বুঝেছি এটাই ফাইনাল, এটাই একদম, যা মানে যা হবে ভালো হবে মন্দ হবে আমি বুঝে নেবো, তোমার কথা আমি শুনবো না। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির মানসিকতা কিন্তু মঙ্গলে থাকে। আর কি, মঙ্গল কি করে, যে আহ নিজের ভালোটা এরা কিন্তু আগে বোঝে। নিজের ভালো করতে গিয়ে বা নিজের মানে নিজেকে প্রতিরক্ষা করতে গিয়ে যদি অন্যকে আঘাত করতেও হয়, অন্যকে যদি ক্ষতিগ্রস্তও করতে হয়, সেজন্য কিন্তু এরা কখনোই পিছু পা হয় না। এদের একটাই মন্ত্র, সেটা হচ্ছে প্রতিপক্ষকে নাশ। তো সেই কারণে আমাদের দেখবো যে যারা যারা কিনা আমাদের দেশের জন্য প্রাণ দেন বা দেশের জন্য যারা কাজ করেন, তাদের কিন্তু জন্মচার্টে এই মঙ্গলের আধিক্য বা মঙ্গলের প্রাবল্য কিন্তু ভীষণ ভাবে দেখতে পাওয়া যায়। কারণ এই যে মঙ্গলের যে কারকত্বগুলো বললাম, শৌর্য, বীর্য, সাহস, এইগুলো না থাকলে কিন্তু ওই ধরনের কাজ কোনোটাই সম্ভব নয়। হ্যাঁ, এরপর যেটা বলবো, যে চন্দ্র মঙ্গল, সে যেহেতু ভীষণ গতিশীল একটা গ্রহ, মানে তার মধ্যে সবসময় কিছু একটা করার টেন্ডেন্সি। তো এই মঙ্গল কি হয়, মঙ্গল হচ্ছে কালপুরুষের যে 4 নম্বর ঘর, অর্থাৎ কর্কট রাশি, সেখানে এসে সে কিন্তু নিচস্থ হয়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে আহ আমরা জানি যে আহ 4 নম্বর ঘর থেকে আমরা হচ্ছে ঘরের বিচার করি, মানে গৃহ। তো যে এতটা ডেসপারেট, যে কিনা সবসময় মানে কিছু না কিছু করার চেষ্টা করছে, সে সবসময় প্রতিবাদী, সেই মানুষটাকে যদি গৃহবন্দী করে দেওয়া হয়, তাহলে তার কি পরিস্থিতি হবে। ঠিক মঙ্গলেরও কিন্তু এই কর্কটে আসলে পরে গৃহবন্দীর একটা অবস্থা কিন্তু তার মধ্যে তৈরি হয়। ফলত তার মধ্যে তো তখন বিদ্রোহ হবে, তার তো মানে তার যে গুণগত মান সেগুলো তো আর তখন ক্রিয়াশীল হবে না। ফলে সে কি করে তখন, যখন মঙ্গল যখন কর্কটে চলে আসে, তখন তার যে নিজস্ব গুণ, সেই গুণগুলোর কিন্তু সঠিকভাবে প্রকাশ হয় না। তার কারণে কিন্তু তাকে এখানে নিচস্থ হতে হয়, বা বলা যেতে পারে যে ক্ষমতার একটু হ্রাস তখন তার হয়ে যায়। আচ্ছা, এবার এই মঙ্গলের কারকত্বগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কোন কোন জিনিসপত্রগুলো মঙ্গল হচ্ছে রিলেট করে, এবং সেগুলো মন, সেগুলো শরীর এবং বাহ্য জগৎ, এই তিনটা আলাদা করে পয়েন্ট করে নিন। একটা হচ্ছে মনের মধ্যে কোনগুলো, একটা শরীরের মধ্যে, আর একটা হচ্ছে বাহ্য জগতে। মঙ্গল হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ, এবং মঙ্গল একটি পুরুষ গ্রহ। এবার এই মঙ্গলের, আমরা জানি মঙ্গলের আমরা 3টে দৃষ্টি নিয়ে আমরা এর আগে পড়েছি। একটি হচ্ছে চতুর্থ দৃষ্টি, একটি সপ্তম দৃষ্টি, এবং একটি অষ্টম দৃষ্টি। এই 3টে দৃষ্টির মধ্যে শক্তিশালী বলা হয় চতুর্থ দৃষ্টিকে, তারপরে হচ্ছে সপ্তম দৃষ্টি, এবং তারপর হচ্ছে অষ্টম দৃষ্টি। এই দৃষ্টির কারকতাগুলো একটু লিখে নেবেন, যে কোন দৃষ্টি কি নির্দেশ করে। চতুর্থ দৃষ্টি থেকে লিখুন, আমি বলছি, চতুর্থ দৃষ্টি থেকে দেখা হয় হিংস্রতা এবং দখলদারি। ম্যাম, হ্যাঁ, কি বললেন? হিংস্রতা এবং দখলদারি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যে ভাবের পড়ে, সেই ভাব সম্পর্কিত একটা হিংস্রতা এবং দখলদারির নির্দেশ করে হচ্ছে মঙ্গলের 4 নম্বর দৃষ্টি।
এবার 7 নম্বর দৃষ্টি নিয়ে লিখুন। মঙ্গলের 7 নম্বর দৃষ্টি নির্দেশ করে হচ্ছে শক্তি প্রদর্শন। হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, এবার 8 নম্বর দৃষ্টি। 8 নম্বর দৃষ্টি থেকে নির্দেশ করে শল্য চিকিৎসা, দুর্ঘটনা, পতন, রক্তপাত। দুর্ঘটনা ম্যাডাম, তারপর? প্রথমে লিখুন শল্য শল্য চিকিৎসা বা কাঁটা ছেঁড়া, হ্যাঁ, তারপরে হচ্ছে দুর্ঘটনা, রক্তপাত এবং পতন, মানে পড়ে যাওয়া কোথাও থেকে। আহ, পতন মানে হচ্ছে পড়ে যাওয়া, কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া। ম্যাম কেরিয়ারের পতোন্নতি দেখে নাকি শুধু হুম? পড়ে যাওয়াটাই দেখে? কেরিয়ারের পতোন্নতি দেখে না শুধু না পড়ে না, যাওয়াটাই পড়ে দেখে? যাওয়া, কেরিয়ারে কেরিয়ার পর্যন্ত আমরা এখনো আসিনি। শুধু পড়ে যাওয়া মানে এই যে পড়ে গেল না একটা মানুষ, ছাদ থেকে পড়ে গেল বা একটা উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত পেলো, এই পড়ে যাওয়া, যেটা থেকে দুর্ঘটনা বলা হয়। এবার মঙ্গল আমাদের শরীরের মধ্যে কোন কোন জায়গাগুলোকে নির্দেশ করছে বা কি দেখাচ্ছে সেটার মধ্যে প্রথমেই লিখবো হচ্ছে রক্ত, বোন ম্যারো, পেশির সক্রিয়তা, প্রাণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি। প্রাণ শক্তির পরে আভ্যন্তরীণ শক্তি লিখুন। এবং আভ্যন্তরীণ কার্যক্ষমতা, ভিতরের যে অর্গান গুলো আছে তারা কিরকম ভাবে কাজ করবে সেটা নির্দেশ করে হচ্ছে মঙ্গল। নিষ্কাশনী মানে দেহের যে আবর্জনাগুলো থাকে সেগুলো বহিষ্কারের যে অন্ত্রগুলো থাকে সেগুলো নির্দেশ করে মঙ্গল। শরীরের আবর্জনা নিষ্কাশনের অন্ত্র যেমন কি কি পড়ছে তার মধ্যে, তার মধ্যে লিখবেন অন্ত্র, গুচ্ছ মানে রেকটাম এবং মূত্রনালী, রক্ত সঞ্চালনার ক্রিয়া। হয়েছে? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। এরপর লিখুন আহ মানসিকভাবে এবং বাহ্যিক জগতের মধ্যে মঙ্গল কি কি নির্দেশ করে। এই যে কারকতাগুলো আমরা পড়ছি, এগুলো আমরা আজকে ক্লাস করছি 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আমরা একটা ধারণা নিচ্ছি। কিন্তু এই গ্রহের কারকতা তো অসীম, এক একটা গ্রহের 100-র উপরে কারকতা হয় এবং সেগুলো তো আমরা একদিনে শিখবো না। একদিনে একটা ক্লাসেও সেগুলো সম্পূর্ণ করা মানে কমপ্লিট করা সম্ভব নয়। তো মোটামুটি আমাদের কাজ চালাবার জন্য যখন আমরা প্র্যাকটিস করব, তো তখন যে বিষয়বস্তুগুলো বা যে ধরনের প্রশ্ন আমাদের সামনে আসবে তার একটা না কমন ছক আছে যে আহ, মানুষজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ঠিক কোন ধরনের প্রশ্ন করে। হুম। সেই প্রশ্নগুলো না কমন থাকে, মানে আপনারাও নিজেরাও বিচার করে দেখবেন যে আমাদের যখন যে বিষয়গুলো নিয়ে আমরা চিন্তাগ্রস্ত থাকি সেইগুলো খুবই কমন, মানে আমার আর আপনার মধ্যেও যদি বিচার বিশ্লেষণ করি তো মোটামুটি 10টার মধ্যে 4টে 5টা আমাদের দুজনেরই মিলে যাবে। এছাড়াও কিছু অদ্ভুত ধরনের প্রশ্ন আমরা সম্মুখীন হই যেগুলো খুবই রেয়ার। তো সেগুলো ছাড়াও এই যে কমন প্রশ্ন কি কি আমাদের আসতে পারে তার মধ্যে একদম প্রথম যেটা আসে কেরিয়ার, তারপরে আসে প্রেম ভালোবাসা, তারপরে আসে মানসিক শান্তি, তারপরে টাকা পয়সা,
ট্রান্সফার ইত্যাদি যে সমস্ত যা কিছু আর কি থাকে। তো এই সেই প্রশ্ন সংক্রান্ত মানে মিলগুলো নিয়ে যে কারকত্বগুলো আমাদের মূলত জানা দরকার, তারই একটা বলতে পারেন যে ছাঁকনি করে ছেঁকে নিয়ে আমরা কিছু কারকত্বকে এই ক্লাসে শিখছি। এছাড়াও প্রচুর প্রচুর কারকত্ব থাকে এক একটা গ্রহের। সেটাও বিভিন্ন সময়, মানে এমন নয় যে সেই কারকত্বগুলোকে আমাদের কখনোই ছুতে হবে না, ছুতে তো অবশ্যই হবে। এমন এমন প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো নিয়ে আমরা নিজেরাই হয়তো খানিকটা অকস্মাৎ হয়ে যাবো যে এরকম প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা যেগুলো হয়তো জীবনে নিজেরা কখনো ভাবিও নি, কানেও শুনিনি, সেই রকম ধরনের প্রশ্নেরও হয়তো সম্মুখীন হতে হবে তখন যখন কাজ করব। এবং হয়তো হতে হবে না, হতে হবে, প্রত্যেককেই হতে হবে। তো তা সত্ত্বেও মোটামুটি কাজ চালানোর মতন যে সমস্ত কারকত্বের প্রয়োজনীয়তা, এই যেগুলো আমরা পড়ছি এবং আমরা যে ধরনের নোটগুলো পেয়েছি, সেই নোটগুলোর যদি কারকত্বগুলো আমরা মোটামুটি মুখস্থ করি বা মনে রাখার চেষ্টা করি, কিছু মনে রাখতে হবে আর কিছু মুখস্থ করতে হবে, সবকিছু মুখস্থ করে সম্ভব নয়। তো এইগুলো মনে রাখলে পরে কি আমাদের যে প্রেডিকশন, সেটা অনেকটা আহ, সহজ হবে। এবং প্রেডিকশনের মূল যে তিন চারটে বিষয়বস্তুর উপর বেস করে প্রেডিকশনটা হয়, তার মধ্যে কারকত্ব জিনিসটা হচ্ছে প্রধান। সেটা গ্রহের কারকত্ব হোক আর ভাবের কারকত্ব হোক, যে কোন গ্রহ কোন জিনিসকে নির্দেশ করে, সেগুলো কিন্তু আমাদেরকে একদম মনে রাখতেই হবে। হুম। এবার 100টা না পারি, 10টা আমাদের, 10টা না পারি পাঁচটা, পাঁচটা না পারি, মানে না পারার সংখ্যাটা আমাদের কমাতে হবে। তো এই কারকত্বগুলোকে মোটামুটি আমরা যত পারি, যতটা চেষ্টা করব যে ভুলে না যাওয়ার চেষ্টা করব। আমি লাস্ট কি বললাম, কোন কারকত্বে শেষ করলাম, কি বলেছিলাম শেষে? ম্যাম আপনি এবার বলছেন মানসিক এবং হ্যাঁ, বাহ্যিক মানসিক এবং জগতে বাহ্যিক মঙ্গলের এবার ইঙ্গিত। মানসিক এবং সামাজিক বিষয়ের মধ্যে মঙ্গল কি কি নির্দেশ করে? শৌর্য, বীর্য, সাহসিকতা, বীরত্ব। গর্ব, ক্রোধ, অহংবোধ। ম্যাম কর্ম না গর্ব? গর্ব, গর্ব। আমি এটা গর্ব। পারি আর কি, সেই ব্যাপারটা। গর্ব, তারপরে ক্রোধ। গর্ব, অহংবোধ, অহংকার করা আর কি, নিজেকে নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যে অহংকার তৈরি হয়। হঠকারিতা, শত্রুতা। বাদ, বিসম্বাদ, মানে ঝগড়া করা। যেখানে যত ঝগড়া হয় সেই ঝগড়ার কারক কারক গ্রহ হচ্ছে মঙ্গল। শত্রুতা করা, ঝগড়া করা। লুচি করে খাবি তো? হ্যাঁ, শত্রুতা, ঝগড়া, বাদ, বিসম্বাদ, তীব্র বেদনা, তীব্র বেদনা পাওয়া বা তীব্র যন্ত্রণা পাওয়া, যেটা শারীরিক, মানসিক নয়। খুন, জখম, ডাকাতি, এগুলো মঙ্গলের কারকত্বের মধ্যে পড়ে। মানে যেখানেই খুন হচ্ছে, যেখানে রক্তাক্ত হচ্ছে, যেখানে ডাকাতি হচ্ছে, চুরি না কিন্তু, সেখানেই মঙ্গল অ্যাক্টিভ। মঙ্গলের কারকত্বের জন্য এগুলো হচ্ছে। আবার এই খুন, জখম, ডাকাতের ঠিক উল্টো কাজটা, মানে এইগুলোকে যারা শাসন করছে তাদের কারকত্ব, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, এগুলোর কারকত্ব মঙ্গল। বাষ্প, বিদ্যুৎ, তাপ বা তেজ। সূর্যের তেজটা যখন ক্রিয়াশীল হয় তখন সেটা মঙ্গল হয়ে যায়। মানে সূর্যের থেকে আমরা যে তাপটা পাই, ওই তাপটা যখন ক্রিয়াশীল হয় বা কোনো রকম কাজ হিসাবে রূপান্তরিত হয়, তখনই সেটা মঙ্গল। সেই জন্য বাষ্প, উত্তাপ এবং তেজ, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। নৈসর্গিক যা বিপদ হয়, আমাদের নৈসর্গিক বিপদ থেকে যেগুলো আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ গৃহ, ভূমি এবং সেতু, এগুলোরও কারক গ্রহ হচ্ছে মঙ্গল।
গৃহ, ম্যাম আর একবার বলবেন, হ্যাঁ আমি না বুঝতে পারলাম না আমি বলছি, লাস্টের লাইনটা। নৈসর্গিক বিপদ, মানে আমরা বিপদ বলতে যেটা বুঝি, নৈসর্গিক বিপদ থেকে আমাদের যে আশ্রয় দেয় বা আমাদের যে রক্ষা করে, তার কারকত্ব হচ্ছে মঙ্গলের। যেমন গৃহ মানে ঘর, যেমন ভূমি, যেমন সেতু মানে ব্রিজ, এগুলোর কারকত্ব হচ্ছে মঙ্গলের। গৃহ, ভূমি, ব্রিজ বা সেতু, আশ্রয়, যে কোনো রকম আশ্রয়, শেল্টার। অস্ত্র শস্ত্র, যত রকমের অস্ত্র আছে সেগুলোকে নির্দেশ করে হচ্ছে মঙ্গল। সেটা বাড়ির দা কাঠির থেকে শুরু করে গোলা বারুদ বন্দুক কামান, যা কিছু অস্ত্র শস্ত্র হয়, সমস্ত রকম অস্ত্র শস্ত্রের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এবং মঙ্গলের জাতক জাতিকাদের মধ্যে মূলত এই টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যায় যে এরা একটু এই অস্ত্র শস্ত্র নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে। মানে যদি ছোটবেলায় একদম ছোট বয়সটাই ফিরে যাই, তাহলে আপনারা ফলো করলে দেখতে পারবেন যে কিছু বাচ্চা একদম জন্ম থেকেই মানে গুলি গুলি ফটাস ধুম ধুম, মানে এই ছোট বাচ্চারা মূলত একটু বন্দুক গান এগুলো নিয়ে পছন্দ করে, এগুলো নিয়ে খেলা করতে। কিন্তু মঙ্গলের জাতকদের দেখবেন যে ওরা ছোট থেকেই মানে হয় ছুরি কাচি নিয়ে খেলা করছে, না হলে বন্দুক নিয়ে খেলা করছে, না হলে বাড়ির দা কাচি সব সময় ওর হাতে থাকবে। মানে এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এছাড়া খনি থেকে যে সোনা রূপো তোলা হয়, যে কাজ মানে এই যে কারিগররা যে ধরনের মজুর মানে জন মজুর যারা থাকে, যারা খনি থেকে হচ্ছে সোনা রূপো তোলে, সেই মানুষগুলোকেও কিন্তু নির্দেশ করে হচ্ছে মঙ্গল। মানুষের জীবনে 16 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু মঙ্গলের প্রভাব সব থেকে বেশি দেখা যায়। এই সময় মানুষের মধ্যে শৌর্য বীর্য যে তেজ, যে বিক্রম, এই এই বয়সটাতে মূলত 16 থেকে 32 মধ্যে কিন্তু এইটা বেশি অ্যাক্টিভ থাকে। এবং সেই কারণে এই সময়টায় কিন্তু মঙ্গল বেশি প্রভাব ফেলে। মঙ্গলের সংখ্যা আমরা আগের দিন লিখেছিলাম, আর মঙ্গলকে আমরা লিখবো হচ্ছে ভাতৃকারক গ্রহ, সেটাও আমরা আগের দিন শিখেছি। আচ্ছা, মঙ্গল কোন কোন ধরনের খাবারকে নির্দেশ করে সেই জিনিসগুলো আমরা একটু লিখে নিই। লঙ্কা, মানে যে সমস্ত খাবারের মধ্যে একটু ঝাঁজ থাকে, একটু তেজ বেশি থাকে, সেই ধরনের খাবারগুলোকে রিলেট করে হচ্ছে মঙ্গল। লঙ্কা, সর্ষে, সর্ষের তেল, তামাক, জর্দা, কি ম্যাম? তামাক, তামাক খায় না? ও, হ্যাঁ, তামাক, জর্দা, অ্যান্টিসেপটিক ওষুধ, যে কোনো রকমের অ্যান্টিসেপটিক যে ওষুধগুলো হয়, সেই ওষুধের কারক গ্রহ কিন্তু মঙ্গল। জমি কেনা বেচা, পুকুর বোঝানো, প্রমোটিং এর কাজ, এগুলো মঙ্গল দেখে থাকে। আমরা এরপরে যখন পরে আবার পড়াশোনা করবো, মানে পড়তে পড়তে আমরা যখন একটু বড় হয়ে যাব, তখন আমরা যখন কর্মটাকে নিয়ে শিখবো, মানে কেরিয়ারটাকে পড়া শিখবো, তখন এই প্রত্যেকটা গ্রহেরই আবার আলাদা আলাদা কারকত্ব জানবো, যে কোন গ্রহ কোন কোন কর্মগুলোকে নির্দেশ করে। তার আবার আলাদা 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 তখন আর কি ডিভিশন থাকবে, সেগুলোর একটা বিভাগ থাকবে। তো এই যেমন বললাম প্রমোটিং, প্রমোটিং যারা করে, জমি নিয়ে যারা কাজবাজ করে, সেই তারও কিন্তু কারকত্ব হচ্ছে এই মঙ্গলের। তো প্রত্যেকটা এই মঙ্গলের আমরা এখানেই দেখুন দু তিনটে জীবিকা সম্পর্কে জেনে গেলাম। যেমন পুলিশ, সেও মঙ্গল। সেনাবাহিনী, তারা মঙ্গল। যারা বিদ্যুৎ অফিসে, খনি থেকে জিনিসপত্র তুলছে ম্যাম, তারাও মঙ্গল। যারা জিনিসপত্র করছে তারা মঙ্গল। বিদ্যুৎ অফিসে বা মানে ফায়ার ব্রিগেডে যারা কাজ করে তারা মঙ্গল। এরকম মঙ্গলের বিভিন্ন রকম প্রফেশনের দিক আছে, যখন আমরা প্রফেশন নিয়ে পড়বো তখন জানবো। এটা হলো ম্যাডাম অস্ত্র শস্ত্র কারখানায় যারা কাজ করছে তারাও তো না, ব্যাপারটা মঙ্গল। হচ্ছে অস্ত্র শস্ত্র কারখানাতে মূলত কি করা হয় যে যে অস্ত্রগুলো বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে ধরো ওই লোহা জাতীয় বা ইস্পাত জাতীয় জিনিসপত্র দিয়ে তৈরি করে। হুম। হ্যাঁ। তো এই ইস্পাত জাতীয় জিনিস যখন তৈরি হবে, তার জন্য প্রবল পরিশ্রমের দরকার, এবং এই ধরনের পরিশ্রমের কাজটা আবার শনি দেখে।
কিন্তু এই যে শনিকর। হ্যাঁ, কাজ করতে গিয়ে যে এনার্জিটার দরকার, এই ধরনের কাজ করতে তো প্রচুর শক্তির দরকার, শক্তি ছাড়া তো সম্ভব নয়। এই শক্তিটা আবার মঙ্গল দেয়। প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে রিলেটেড, সেটা আস্তে আস্তে আমরা বুঝবো। আচ্ছা, এরপরে আমরা মঙ্গলটা এখানে শেষ করি, এরপরে আমরা লিখবো বুধ। বোধ শব্দ থেকে হচ্ছে বুধের উৎপত্তি। বুদ্ধি, বুদ্ধি এবং বোধ এই দুইয়েরই কারক কারক হচ্ছে বুধ। বুদ্ধির কারক গ্রহ এবং বোধের কারক গ্রহ। পৌরাণিক গল্পে আমাদের একটা উল্লেখ আছে যে একবার আহ যুদ্ধ করতে গিয়ে মঙ্গল হচ্ছে শত্রুদের কাছ থেকে পরাজিত হয় এবং তাদের কাছে বন্দী হয়ে যায়। তো মঙ্গল ক্ষমতা সম্পন্ন হতে পারে, কিন্তু ওই যে আগেই বললাম হচ্ছে হঠকারী, ওর বুদ্ধি বিবেচনা এগুলো একদমই কম। তো যখন মঙ্গল আহ গৃহ মানে শত্রুদের দ্বারা বন্দী হয়ে যায়, তখন বুধের সহযোগিতায় কিন্তু মঙ্গল সেখান থেকে উদ্ধার হয়। তো সেই জন্য মঙ্গলের বলা হয় যে বুধের সাহায্য ছাড়া মঙ্গল কোনো কাজ করতে পারে না। মানে আপনার যদি বুদ্ধি না থাকে, তাহলে আপনি কিন্তু কোনো কাজই সেইভাবে সুসম্পন্ন করতে পারবেন না। কোথায় কিভাবে কাজটা করব, এটার জন্য তো আগে আমাদের একটা প্ল্যানের দরকার হয়, এবং সেই প্ল্যানটা কিন্তু মানে সঠিকভাবে নির্দেশনা দেয় কিন্তু বুধ। তো সেই কারণে আমাদের যে দিনপঞ্জি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তো দেখুন মঙ্গলের পরেই কিন্তু বুধের স্থান দেওয়া হয়েছে, এবং অর্থাৎ মঙ্গল বুধ ছাড়া কিন্তু সেই রকম ভাবে কোনো কাজে সফলতা পায় না। তাই মঙ্গল এবং বুধ পাশাপাশি থাকে, এবং মঙ্গলের পরে হচ্ছে বুধের মানে স্থান। বুধ সূর্যের দিকে পরিক্রমা করে একমুখী হয়ে, মানে প্রত্যেকটা গ্রহ যেমন নিজের অক্ষের চারিপাশে এরকম ঘুরতে থাকে, তো বুধ সেই রকম ভাবে ঘোরে না, বুধ সূর্যের চারিদিকে এই রকম ভাবেই ঘোরে। তো তাতে করে কি হয়, বুধের একটা দিকে সবসময় আলো পড়ে, আর একটা দিকে সবসময় অন্ধকার অন্ধকার থাকে। তার মানে একটা দিক তার মধ্যে পজিটিভ থাকে, আর একটা দিক তার মধ্যে নেগেটিভ থাকে। তো সেই কারণে বুধের মধ্যে এই দ্বৈত সত্তা কাজ করে, অর্থাৎ কখনো সে পজিটিভ, আবার কখনো সে নেগেটিভ। মানে বুধের জাতক জাতিকাদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। কিরকম, মানে এটাও আপনারা রিলেট করতে পারবেন। কিছু সংখ্যক মানুষ আমাদের চারিপাশে আছে, একটা প্ল্যান হচ্ছে যে আমরা একটা পিকনিক করবো, যে বা আমরা কোথাও ঘুরতে যাব। তো কিছু সংখ্যক মানুষ ওরা হচ্ছে প্রথম থেকেই হ্যাঁ বলে, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু একদম এন্ড মোমেন্ট তারা বলে না, আমি যাবো না রে। এই যে প্রথমে হ্যাঁ এবং পরে না, এই যে দ্বৈত সত্তা, এটা কিন্তু বুধের কারকত্ব। এবং এই বুধ আহ সূর্যের সব থেকে কাছের গ্রহ। তো সেই ক্ষেত্রে সূর্য থেকে বুধের দূরত্ব 2,09,00,000 মাইল। আর বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সেই সূর্যের মানে বুধের যে গতি, ঘন্টায় 95,000 মাইল। 1 ঘন্টায় বুধ যায় 95,000 মাইল। আর 88 দিনে বুধ সূর্যকে একবার পরিক্রমণ করে। ম্যাডাম আর একবার বলুন। 88 দিনে সূর্যকে বুধ একবার, ম্যাডাম আর একবার বলুন। বলছি, বুধ সূর্যকে 88 দিনে প্রদক্ষিণ করে, মানে সূর্যের চারিপাশে ঘুরে আসে 88 দিনে। আর সূর্য বুধ থেকে মানে সূর্যের দূরত্ব, ম্যাডাম বুধ থেকে সূর্যের দূরত্ব, দূরত্ব 2,09,00,000 মাইল। দূরত্ব প্রথমে যেটা বললেন, বুধ সব থেকে সূর্য 2,09,00,000। 2,09,00,000 মাইল। আর বুধের স্পিড, ম্যাডাম তারপর কি বলেছিলেন? তারপর বলেছি বুধ সূর্যের চারিদিকে 88 দিনে এক পাক খায়। আর বুধের স্পিডটা লিখুন, যে যে গতিতে যায় সে হচ্ছে 95,000 মাইল পার আওয়ার। 95,000 মাইল। হচ্ছে। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, বুধ হচ্ছে, বুধের এবার কারকত্বগুলো বুঝি যে বুধ কি ধরনের স্বভাবের মানুষ বা গ্রহ। তো বুধের মধ্যে হচ্ছে এই টেন্ডেন্সিটা দেখা যায়, সেটা হচ্ছে বুধ ভীষণ অনুকরণ প্রিয়। অনুসরণ এবং অনুকরণ এই দুটো কিন্তু আলাদা। আমার কাউকে ভালো লাগলো এবং আমি তার বৈশিষ্ট্যগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করার চেষ্টা করলাম, বা তার মতন আমি তার মতন না, মানে তার যে বৈশিষ্ট্যগুলো সেটা আমি গ্রহণ করে আমি আমার স্বকীয়তা দিয়ে কিছু সৃষ্টি করলাম। এটা হচ্ছে অনুসরণ। আর অনুকরণ মানে হচ্ছে কপি পেস্ট। আপনি যা করছেন আপনাকে দেখে আমি হুবহু তাই করে দিচ্ছি, আমার নিজস্বতা এখানে মধ্যে কিচ্ছু নেই। এই যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বুধের। তো বুধের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু তাই জন্য
কম বেশি অনুকরণ প্রিয়তা থাকে। তারা যাকে ভালোবাসে বা যাদেরকে তাদের ভালো লাগে তারা কিন্তু হুবহু তাদেরকে অনুকরণ করে। এই অনুকরণ প্রিয়তা বুধের মধ্যে রয়েছে। বুধের মধ্যে আছে মিথ্যাচারিতা। বুধ প্রচন্ড মিথ্যা কথা বলে এবং বুধের জাতক জাতিকাদের মধ্যে এই মিথ্যাচারের একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এবার তার মানে এই নয় যে প্রত্যেকটা বুধের ব্যক্তিত্বই মিথ্যাচারী হবে। যখন লগ্ন সাপেক্ষে আমরা বিচার করব, লগ্নের উপর যদি কোনো রকম শুভ গ্রহ থাকে তার ফলাফলে কিন্তু প্রেডিকশন পাল্টে যাবে। তবে সাধারণত বুধের জাতক জাতিকাদের একটু মিথ্যে কথা বলার টেন্ডেন্সি থাকে এবং নিজের ঢাক এরা নিজেই পেটায় এবং নিজেদের যে বৈশিষ্ট্যগুলো, আমাকে দেখো আমাকে দেখো, এই যে টেন্ডেন্সিটা যে আমি নিজেকে প্রদর্শন করার যে টেন্ডেন্সিটা, সেটা হচ্ছে বুধের মধ্যে থাকে। তাহলে চারটে পয়েন্ট: এক হচ্ছে অনুকরণ প্রিয়তা, মিথ্যাচার, নিজের ঢাক নিজে পিঠানো এবং নিজেকে প্রদর্শন করা, এগুলো কিন্তু বুধের কারকত্ব। এছাড়াও অকাট্য যুক্তি, বুধের মতন যুক্তিবান গ্রহ আরেকটিও নাই। মানে যে কোনো পরিস্থিতিতেই এরা পড়ুক না কেন এদের যুক্তির অভাব হবে না। এদেরকে যুক্তিতে হারাতে পারে না কেউ। বুদ্ধির কারক আগেই বলেছি, এবং যে কোনো পরিস্থিতি হোক না কেন এরা তৎক্ষণাৎ হচ্ছে যুক্তি দিয়ে সেই জায়গাতে তার মতবাদকে তারা দাঁড় করিয়ে দেবে। এছাড়াও বুধকে বলা হয় প্ল্যানেট অফ কমিউনিকেশন। এরা খুব ভালো যোগাযোগ করতে পারে। যে কোনো জায়গাতেই দেখবেন যে যোগাযোগের মানে কিছু মানুষ থাকে যারা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই তারা হচ্ছে যোগাযোগ বিষয়টা মেনটেন করে। সকালে একবার আপনাকে ফোন করে জিজ্ঞেস করছে, দুদিন পরে আপনাকে ফোন করে জিজ্ঞেস করছে, বা যারা সবার সঙ্গে বেশ কমিউনিকেট রাখে নিজেকে বা কমিউনিকেশনের মধ্যে দিয়ে তারা থাকে, এই মানুষগুলোর মধ্যে কিন্তু এই বুধের প্রভাবটা বেশি পরিমাণে থাকে। তাই জন্য এই বুধকে বলা হয় প্ল্যানেট অফ কমিউনিকেশন। এরা জল স্থল অন্তরিক্ষ যেখানেই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, এরা কিন্তু সেখান থেকেও যোগাযোগটা রাখবে। আর আম, বুধ হচ্ছে, আমরা আগেও জেনেছি যে বুধ কন্যা রাশিতে ক্ষমতাবান। আর কি কমিউনিকেশন কি একটা বললেন বুধের? বুধকে কি বলা হয়? প্ল্যানেট অফ কমিউনিকেশন। সূর্য থেকে বুধ সবসময় 28 ডিগ্রির বেশি যেতে পারে না। সূর্য থেকে বুধের দূরত্ব 28 ডিগ্রির মধ্যেই থাকে। ম্যাম বুধ কন্যা রাশিতে কি বললেন? ক্ষমতা ক্ষমতা বেশি থাকে, উচ্চস্থ থাকে, আর মিনে গিয়ে ক্ষমতা হারায়, উচ্চস্থ নিচস্থ, এটা আমরা আগেই পড়েছি। আচ্ছা, বুধকে বলা হয় বালক গ্রহ। তাই এর মধ্যে হচ্ছে কোনো রকম অহংকার থাকে না। যে মানুষগুলো দেখবেন চট করে আপনার সঙ্গে কথা বলছে, ট্রেনে বাসে যেখানেই হোক, কিছু মানুষ দেখবেন নিজের থেকে কথা বলা শুরু করছে, আপনাকে চেনে না কিন্তু আপনাকে খুঁচিয়ে দিয়ে কথা বলা শুরু করবে, নিজের থেকে আপনার সঙ্গে গল্প করা শুরু করবে। তো যে মানুষগুলোর মধ্যে অহংবোধ থাকে তারা এটা কখনোই করবে না। তারা আপনার থেকে নিরাপদ দূরত্বে, তাদের একটা ভীষণ ধরনের একটা কমন টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তবু তারা হচ্ছে মুখে কুলু পেটে বসে থাকবে। কিন্তু বুধের মানুষজনগুলো তারা কিন্তু নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না। তারা কেউ কিছু বলুক আর না বলুক, সে আগ বাড়িয়ে কিছু না কিছু গল্প করা, আপনার সঙ্গে যেচে পড়ে বন্ধুত্ব করা, বা যে কোনো জায়গাতে তারা কিন্তু এই গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে, যেহেতু কথার কারকও কিন্তু বুধ, তাই জন্য তাদের মধ্যে এই একটা সরলতা, মানে নিরহংকার যে বিষয়টা, সেটা কিন্তু বুধের মধ্যে থাকে। তো বুধ যেহেতু বালক, তো বুধের যে জাতক জাতিকা তাদের মধ্যেও কিন্তু এই সরলতা বা একটা বাচ্চা সুলভ মনোবৃত্তি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার এছাড়াও আছে যেটা হচ্ছে শেখবার বা মুখস্থ করার টেন্ডেন্সি। যারা খুব ভালো মুখস্থ করে, মানে পড়াশোনাটা খুব ভালো মুখস্থ করতে পারে, দু ধরনের স্টুডেন্ট হয়, এক হচ্ছে যারা বুঝে পড়ে, আর একটা হচ্ছে যারা খুব ভালো মুখস্থ করতে পারে। এই মুখস্থকারী যে স্টুডেন্ট, তাদের মধ্যেও কিন্তু বুধের প্রভাব খুব ভালোভাবে থাকে। ছাত্র, পুস্তক, আহ যে কোনো ধরনের সেলার, বা যারা বই বিক্রি করে, দপ্তরখানা, সব রকমের লেখার কর্ম, মানে যে ধরনের ম্যাম, কাজের মধ্যে। একটা কোশ্চেন ছিল, যারা যারা বুঝে পড়ে তাদের কি প্রভাব করে, তার তার উপর কি প্রভাব, গ্রহের প্রভাব থাকে? বৃহস্পতি, বৃহস্পতি। বুধ বে- হচ্ছে পড়া। হুম, আমরা যে পড়ছি, বই পড়ছি, লেখা বই পড়ছি, এই পড়াটাকে নির্দেশ করে হচ্ছে বুধ। আর এই যে পড়াটার পরে যে আমরা 2 ঘন্টা ধরুন পড়লাম, এই পড়ার পরে একটা জ্ঞান হলো,
আপনাদের প্রত্যেকের মতন করে জ্ঞান হলো, আমি যতটুকু দিতে পারলাম। আর এই দেওয়ার পরে আপনারা কতটুকু নিতে পারলেন, এই নেওয়াটাও কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। এই পড়ার পরে যে জ্ঞান অর্জন হবে সেই জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি। সে কতটা জ্ঞান মানে অনেকে আছে দেখবেন চুপ করে পড়ছে, 2 মিনিট 5 মিনিট পড়া হয়ে গেল এবং তারপরে সে বললো যে আমার পড়া হয়ে গেছে। সে বুঝে নিয়েছে ওর মধ্যে কি আছে। এই যে জ্ঞান অর্জন করাটা, এটা হচ্ছে বৃহস্পতির কারক, মানে কারকত্ব। এবার লিখুন কেরানি, মানে দপ্তরি, যে কোনো ধরনের লেখার কাজ, হিসাব রক্ষক, ব্যাংকিং সেক্টরে, মানে ব্যাংকিং সেক্টরের যে ধরনের কাজ, সেলসম্যান, বৈঠকখানা, যেখানে মিলে সবাই আড্ডা মারে, এবং বক্তৃতা মঞ্চ, এই সবই হচ্ছে বুধের কারকত্ব। বুধের উম, কারকত্বের মধ্যে পড়ে হচ্ছে খুব ভালো যারা কথা বলে, কথা মানে যারা বাচিক শিল্পী, এছাড়াও যারা মিমিক্রি করতে পারে। বুধের মানুষজনদের মধ্যে মিমিক্রি করার কিন্তু খুব ভালো আহ, গুণ থাকে। হাতের কাজ, যে কোনো রকমের হাতের কাজে কিন্তু বুধ একদম সিদ্ধহস্ত। বুধের সংখ্যা 5 এবং বুধের রং সবুজ। মোটামুটি তাহলে আমাদের আজকে 3টে গ্রহের কারকত্ব আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এইগুলো নিয়ে যারা যারা যে নোটস গুলো লিখলেন, ম্যাম, কোন খাবারকে রিলেট করে? হ্যাঁ, বুধ কোন কোন খাবারকে নির্দেশ করে বললেন না? যে কোনো রকমের সবুজ শাকসবজি এবং সবুজ ফল, ভিটামিন সি যুক্ত ফল। যে কোনো ধরনের বাজারে গেলেই আপনারা যে যে সবজিগুলোতে দেখবেন সবুজ রং, সেই সবকটা সবজি, কাঁচা সবজি, মানে যে ফলগুলো আমরা খাই, যেগুলো পেকে গেলে হলুদ হয়ে যায়, সেই ফলটাও আমরা খাই, কিন্তু সেটা আবার কাঁচা অবস্থাতেও খাওয়া যায়। সেই কাঁচা অবস্থার ফলটাও আবার বুধ রিলেট করে। ম্যাম, ম্যাম যেমন আম বা পেয়ারা এগুলো। পেয়ারা আবার চন্দ্র, মানে তবুও যে পেয়ারা যখন পেকে যাবে তখন চন্দ্রে রিলেট করবে, আবার পেয়ারা যখন কাঁচা একটু সবুজ সবুজ কোষে থাকবে তখন সেটা বুধ রিলেট করবে। যে কোনো রকমের সবুজ রঙের শাক সবজি, মটরশুঁটি, তারপরে ভিটামিন সি যুক্ত ফল, যেমন ওই যেটা ওই শরবতি লেবু বলা হয়, মৌসুম্বি লেবু, এইগুলো, এই ধরনের সমস্ত সবুজ রঙের শাকসবজি হচ্ছে বুধের নির্ধারক, বুধ নির্ণয়। ম্যাডাম, পেকে গেলে চন্দ্র কি কেন রিলেট করছে ওটা? পুষ্টিগুণ বেশি, পুষ্টির কারকত্ব চন্দ্রের বেশি, তাই। একটা ছোট কথা ছিল, হ্যাঁ বলুন। বলছি ওই চন্দ্রের নেগেটিভ এফেক্ট নিয়ে কিছু, নেগেটিভ কারকতা নিয়ে কিছু হ্যাঁ, আলোচনা নেগেটিভ করতে এফেক্ট পারছি। আছে তো। যে রোগগুলো আমরা বললাম, মানসিক ডিপ্রেশন, একটা চন্দ্র যদি মানুষের চন্দ্র খারাপ হয়ে যায় তাহলে তার অত্যন্ত চঞ্চলতা থাকে, মন সে মানে মনটাকে সে স্থির করতে পারে না, এবং ভীষণভাবে ডিপ্রেস থাকে, মানসিক সমস্ত রকম হতাশাগ্রস্ত হয়। এবং যেহেতু চন্দ্র থেকে আমরা কাঁচা টাকা, মুদ্রা, প্রচলিত টাকা পয়সাটাকেও দেখি, সুতরাং চন্দ্র যদি কোনো রকম ভাবে নেগেটিভ থাকে তাহলে তার টাকা পয়সার রাখা বা সঞ্চয় করারও সমস্যা থাকে। চন্দ্র খারাপ হলে, সেটাই জানছি। চন্দ্র খারাপ হলে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়, মায়ের সঙ্গে জাতক বা জাতিকার বন্ডিং এর প্রবলেম হয়, এরকম প্রচুর প্রবলেম আছে যেগুলো আমরা যখন ভাব বা সংযোগ শিখবো তখন আমরা আরো ডিটেলস শিখবো। এখন শুধুমাত্র আমরা কারকত্ব গুলো শিখছি, এরপরে শুভ অশুভর ফল ইত্যাদি পরবর্তীকালে আমরা শিখবো। এইগুলো আপনারা মোটামুটি যারা লিখেছেন তারা একটু গ্রুপের মধ্যে শেয়ার করে দেবেন, আর নিজেরা একটু ডিসকাস করতে পারেন, এই গ্রুপে নয়, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারেন। আর এই পর্যন্ত যেটুকু যা বললাম তা নিয়ে আর কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী দিনে বাকি যতগুলো গ্রহ, পিন্টু বাবু নমস্কার, আমরা কমপ্লিট করব। আর আমরা সামনের দিন, আজকে আমরা যেরকম রবি নিয়ে পড়াশোনা কয়েকজন বলেছি, আমরা আশা করব যে এই যে 3টে গ্রহ, আগের দিন আমরা একটা গ্রহের কারকত্ব নিয়ে পড়েছি, আজকে আমরা 3টে গ্রহের কারকত্ব নিয়ে পড়লাম, পড়াটা একটু বেশি চাপ হয়ে গেল, আর পুরো নোটস আপনারা পেয়েছেন। তো আমরা সামনের দিন এটা নিয়ে একটু বেশি আলোচনা করব। আমি আশা করব যে আপনারা সবাই কিন্তু কম বেশি আহ পড়াশোনার উত্তর দেবেন। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আবার সামনের সপ্তাহে দেখা হবে।
শুভরাত্রি। নমস্কার। নমস্কার। গুড নাইট ম্যাম। শুভরাত্রি ম্যাডাম। একদম। গুড নাইট, গুড নাইট।